সেটা তো আর সৌদি আরব না যে আমি মাটির নিচ থেকে খালি তেল তুললাম, বিক্রি করলাম আর দেশের মানুষকে খাওয়াইলাম। আমি সুইমিং শেখাইতে গেছি পোলাপানরে, আমি নিজে সুইমিং পারি না। সোহাগ ভাই আমি মনে করি আমি বলি যে উনি বাংলার এলন মাস্ক। এইরকম একটা ফুটবল মাঠ থেকে রোনালদো মেসি বের হবে যেখানে ফুটবল নাই, ওকে বলা হচ্ছে যে ফুটবলের ভিডিও দেখো। উদ্যোক্তা তৈরি করা ট্রেনিং করাচ্ছে এমন মানুষ যারা নিজেরাই উদ্যোক্তা না। দ্য মাইন্ডসেট যে আমাকে লং টার্ম গেম খেলতে হবে, বাইরে থেকে টাকা আনা যাবে, মানে ইনভেস্টমেন্ট আসবে কিন্তু আর ইনভেস্টমেন্ট বাইরে দিতে পারবে না। ছেলে কি করছে, কি পাস করছে, এ লেভেল ড্রপ আউট। Assalamu alaikum everyone. Welcoming you all to our 14th episode of Interactive Adda from Interactive Cares. আমি সাদিয়া ইসলাম প্রমি আছি আপনাদের এই এপিসোডের হোস্ট হিসেবে। শুরুতেই বলি, ইন্টারঅ্যাক্টিভ আড্ডাতে আমরা ঠিক কী নিয়ে আড্ডা দিই। মন খুলে আমরা বেশ কনজারভেটিভ কিছু টপিক থেকে কন্টেম্পোরারি এবং বেশ ট্রেন্ডি কিছু টপিক স্টার্টিং ফ্রম লাইফস্টাইল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বিজনেস স্ট্র্যাটেজি, টেকনোলজি, এই সব কিছু নিয়েই কিন্তু আমরা মন খুলে আড্ডা দিই। এবং আজকে আমরা কথা বলবো এমনই একটা টপিক নিয়ে যেটা ছোট বড় মাঝারি সব ধরনের মানুষেরই কিন্তু দরকার, উইচ ইজ মোস্ট ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট, এডুকেশন। কারণ এডুকেশনকে আমরা বলি দ্য ব্যাকবোন অফ আওয়ার নেশন। এই কথাটুকু কতটুকু যৌক্তিক এবং ঠিক কতটুকুই এডুকেশন আমাদের দরকার, সব কিছু নিয়েই আজকে আমরা মন খুলে আড্ডা দিব। সো আজকে আমাদের এই পডকাস্টের এপিসোডে হোস্ট হিসেবে আছি আমি এবং গেস্ট হিসেবে আছেন লাইট অফ হোপের ফাউন্ডার অ্যান্ড সিইও ওয়ালিউল্লাহ ভুইয়া ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো, ওয়ালাইকুম আসসালাম। আপনি যে আমাদের এই এন্টায়ার পডকাস্টে এসেছেন, উই আর ভেরি ভেরি ডিলাইটেড টু হ্যাভ ইউ। এবং আজকে আমরা মন খুলে অ্যাকচুয়ালি এডুকেশন নিয়ে এবং অ্যাট দ্য সেম টাইম আপনি যেহেতু রাইটার, অন্টারপ্রেনার, অনেক ডিফারেন্ট টাইপস অফ পরিচয় আপনাকে দিয়ে দেওয়া যায়, আমরা সব কিছু নিয়ে আজকে কিন্তু আড্ডা দিচ্ছি। লুকিং ফরওয়ার্ড। অফকোর্স ভাইয়া, শুরুতেই আপনার পরিচয় তো অনেকভাবেই দেওয়া যায়, যেরকম বললাম রাইটার, অন্টারপ্রেনার, টিচার, সোশ্যাল ওয়ার্কার। কোন পরিচয় আপনি সবাইকে দেন? মানে পরিচয় তো দিই এন্টারপ্রেনার, বাট আই থিঙ্ক আমি যদি ডিপ ডাউন আমি মনে করি যে আমি আসলে প্রথম আসলে আমি প্রবলেম স্টোরি টেলার বা রাইটার ফর দ্যাট ম্যাটার, অ্যান্ড দেন প্রোডাক্ট ডিজাইনার। সো আই ডেভেলপ প্রোডাক্ট ফর দ্য কিডস। সো দ্যাট ইজ মাই ফার্স্ট আর কি পরিচয়, অ্যান্ড দেন এন্টারপ্রেনার বিকজ আই এম সলভিং প্রবলেম, অ্যান্ড দেন কামস প্রবাবলি টিচার অথবা সোশ্যাল ওয়ার্কার। আসলে কি আমি যে কাজ করতেছি ওইটা সোসাইটির জন্য হেল্প হচ্ছে, তার মানে সোশ্যাল ওয়ার্কার ইজ আ বাই ডিফল্ট থিং। অফকোর্স ভাইয়া, আমরা যেভাবে শুরুতেই জানলাম যে আপনি লাইট অফ হোপের সিইও অ্যান্ড ফাউন্ডার, এই লাইট অফ হোপ শুরু করার পেছনের গল্পটা আমরা জানতে চাই এবং এটার পেছনের কি মোটিভেশন ছিল মেইন। আচ্ছা, সো আমি জানি যে এই পডকাস্ট যারা শুনতেছে বেশিরভাগই হচ্ছে ইয়াং এবং লাইক পিপল বিটুইন লাইক 18 to 30 মধ্যে। সো লাইক সো আমরা যখন লাইট অফ হোপ নিয়ে চিন্তা ভাবনা করছিলাম ব্যাক ইন লাইক 17-এর দিকে, অ্যান্ড উই আর লুকিং অ্যাট হোয়াটস হ্যাপেনিং অ্যারাউন্ড জব সেক্টর, হোয়াটস হ্যাপেনিং অ্যারাউন্ড এডুকেশন। এবং তখন দেখলাম যে বাংলাদেশে 46% গ্র্যাজুয়েটরা বেকার ঘুরতেছে। হ্যাঁ, এবং দ্যাট ওয়াজ লাইক 2016-17 টাইম। এবং ওই সময় আমরা একটা রিসার্চ পেলাম ফ্রম ওয়ার্ল্ড ব্যাংক, যেটা বলছে যে সারা পৃথিবীতে যত বাচ্চারা আছে প্রাইমারি লেভেলে পড়ে, প্রাইমারি স্কুলে, 70% অফ দিস চিলড্রেন উইল এন্ড আপ ইন এ জব দ্যাট ডাজন্ট এক্সিস্ট টুডে। মানে পৃথিবীতেই নাই, এবং নোবডি নোজ হোয়াট কাইন্ড অফ জবস উইল বি কামিং, অ্যাবসলুটলি নো আইডিয়া। দেন আমাদের মাথায় প্রশ্ন আসলো, আচ্ছা বাংলাদেশে তো 3 কোটি বাচ্চা আছে প্রাইমারি লেভেলে পড়ে, বাংলাদেশে অলরেডি 46% গ্র্যাজুয়েট বেকার, এবং জব এখনও যাওয়া শুরু করে নাই। এআই ওয়াজ স্টিল নট এ থিং ব্যাক ইন 15-16 টাইমে। অটোমেশন এইসব জিনিসগুলো এখনও তখন আসে নাই। বাট উই আর সিইং যে যদি এই ঘটনা ঘটতে থাকে তাহলে এই যে আমাদের বাচ্চারা আছে তারা যখন বাই দ্য টাইম বড় হবে, গ্র্যাজুয়েট করবে, পৃথিবীটা এমন বদলে যাবে যে সেইখানে ও আর রেলেভেন্ট থাকবে না। কারণ যে স্কিল সে পেয়ে এসেছে তার স্কুল কলেজে, সেইগুলো দিয়ে তার আর কোনো কাজের সাথে কোনো সামঞ্জস্য থাকবে না। এবং যেহেতু বাংলাদেশ এমন একটা দেশ, এটা তো আর সৌদি আরব না যে আমি মাটির নিচ থেকে খালি তেল তুললাম, বিক্রি করলাম আর দেশের মানুষকে খাওয়াইলাম। সো আওয়ার ওয়ানলি রিসোর্স ইজ আওয়ার হিউম্যান রিসোর্স। তো তার মানে হাইপোথেটিক্যালি স্পিকিং, ইফ উই কান্ট প্রিপেয়ার আওয়ার কিডস ফর দ্য ফিউচার উইথ দ্য রাইট স্কিলস, there is a very bad future waiting for us. সো সেই হাইপোথিসিস থেকে তখন আমরা চিন্তা করলাম যে আচ্ছা, লেটস ফোকাস অন দ্য কিডস অ্যান্ড দেন ফাইন্ড আউট কী ধরনের স্কিল দিয়ে দেওয়া দরকার। আমরা বুঝতেছি এরকম একটা ফিউচার আসছে,
সো তখন আমরা গবেষণা করে পেলাম দেয়ার আর 4 স্কিলস, এবং এইটা ইভেন এখন যারা ইয়াং আছে তাদের জন্য প্রযোজ্য। সো দেয়ার আর 4 স্কিলস, এগুলো যদি আমরা শিশুদেরকে দিয়ে দিতে পারি আর্লি এজে, নো ম্যাটার হোয়াট কামস ইন দ্য ফিউচার দে ক্যান অ্যাডাপ্ট টু দ্যাট। সো হোয়াট আর দোজ 4 স্কিলস? 1 নম্বর হচ্ছে ক্রিয়েটিভিটি, 2 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং স্কিল, 3 নম্বর হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স ভেঙে বললে বোঝানো যায় এইভাবে যে একটা মানুষ সে নিজের ইমোশনটাকে কতটুকু ভালো বুঝতে পারে, মানে সে নিজেকে কতটুকু জানে, পাশাপাশি সে অন্য মানুষের ইমোশনকে কতটুকু ভালো বুঝতে পারে। জি এবং ইমোশনাল ইন্টেলিজেন্সটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, বিকজ লাইক ইফ ইউ থিঙ্ক অল দ্য গ্রেট লিডার্স আর বেসিক্যালি হাইলি ইমোশনালি ইন্টেলিজেন্ট, all the good entrepreneurs are that, huh? So all the great marketeers are basically they understand other people's psychology and all. So that's the emotional intelligence is very important. এবং 4 নম্বর যে ইয়াটা সেটা হচ্ছে মোরাল ভ্যালুজ অ্যান্ড এথিক্স। সো এই 4টা জিনিস আমরা ঠিক করলাম যে আমরা যদি শিশুদেরকে দিয়ে দিতে পারি এই বয়সটাতে, লাইক 4 থেকে 10-12 বছর বয়সের ভেতরে সামহাও, তাহলে তারা যখন বড় হবে তাদের ভেতরে এই গুণাবলীগুলো থাকার কারণে সে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, এন্টারপ্রেনার হবে, উই ডোন্ট নো, বাট হোয়াট এভার দে বিকাম দে উইল ডু ওয়েল ইন দ্যাট ফিউচার দ্যাট উই ক্যান সি। সো দ্যাটস দ্য রিজন উই স্টার্টেড লাইট অফ হোপ, এবং দ্যাট ওয়াজ দ্য মিশন যে আমরা কিভাবে এই বাচ্চাদেরকে, এবং যখন আমরা শুরু করছি আমরা জানতাম দিস ইজ এ গ্লোবাল প্রবলেম, সো দিস ইজ নট এ বাংলাদেশ স্পেসিফিক প্রবলেম। সো প্রথম থেকেই আমরা লাইট অফ হোপ এবং পরবর্তীতে লাইট অফ হোপে যতগুলো ব্র্যান্ড প্রোডাক্টস আমরা বিল্ড করছি সবগুলাই ওয়াজ ডেভেলপ ফর দ্য গ্লোবাল মার্কেট, ফর দ্য চিলড্রেন অ্যারাউন্ড দ্য গ্লোব, নট জাস্ট বাংলাদেশের। ট্রু। ভাই আপনি যে 4টা স্কিলসের কথা বললেন, এইগুলো তো অবশ্যই ছোটোবেলা থেকেই যত বেশি তারা নার্চার করতে পারবে ইন দ্য ফিউচার, তারা যে অকুপেশনে হোক না কেন সেভাবে করে তারা ফিট ইন করতে পারবে। কিন্তু রাইট না আমাদের যারা অডিয়েন্সরা যারা দেখছে তারা যদি, তারা নিশ্চয়ই তো এত ছোট বেবি না ধরলাম, তারা যদি আরেকটু অ্যাডাল্ট বেসিস কেউ যদি হয়ে থাকে এবং তারা ভাবছে যে আমি তাহলে কোন কোন স্কিলসগুলো শিখলে ইন দ্য ফিউচার এআই আমার চাকরি নিয়ে নিবে না, ইন দ্য ফিউচার আমার জব মার্কেটটা এখনও মানে ঠিকঠাক থাকবে, স্টেবল থাকবে, তাহলে আপনি তাদেরকে কী রেকমেন্ড করবেন? হোয়াট ইজ দ্যাট ওয়ান স্কিল ইউ মানে এভরি সিঙ্গল অ্যাডাল্ট শুড নো? One skill, I think problem solving, the ability to solve problem. I think down the road after 20 years, that apart from emotional intelligence, I think that will be the only skill that will be relevant. Otherwise, everything else will be replaced by machines and AI. Yeah. এইখানে আরেকটা সমস্যা যেটা হয় যে আমরা মনে করি যে স্কিল মানে হচ্ছে এই এআই শিখবো, ওই টুল শিখবো, ওই টুল শিখবো, হ্যাঁ, এই সফটওয়্যার শিখবো, এইগুলা প্রতি 4-5 বছর পরে পরে চেঞ্জ হয়। সো ওগুলা হচ্ছে ওই যে আগে আমরা ছোটোবেলায় মাইক্রোসফট ওয়ার্ড শিখতে হইতো, হ্যাঁ, মানে এখন মাইক্রোসফট ওয়ার্ডের দক্ষ এটা বলার কিছু নেই, মানে এটা ন্যাচারালি এখন সবাই পারে। সো সিমিলারলি অল দিস হার্ড স্কিলস উইল বি রিপ্লেসড ইন এভরি 5 years টাইম, টেকনোলজি যেভাবে যাচ্ছে। সো তার মানে আমি এখন আজকে এই টুলটা খুব ভালো ব্যবহার করতে পারি, দ্যাট ডাজন্ট এনশিওর যে আমি আগামী 10 বছরেই রিলেভেন্ট থাকবো বাই হ্যাভিং দ্য স্কিল অফ ইউজিং দ্যাট পার্টিকুলার টুল, বা নোয়িং দ্যাট পার্টিকুলার সফটওয়্যার, বা লার্নিং দ্যাট পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কোডিং ল্যাঙ্গুয়েজ আর কি, হ্যাঁ। সো আর এআই তো এখন আসছে ChatGPT। সো আগে আমরা জাস্ট লাইক 2-3 বছর আগেও কোডিং ওয়াজ দ্য বেস্ট থিং, লাইক কোডিং শিখলে পৃথিবীতে আর কোনো সমস্যা নাই, যে কোনো জায়গায়। এখন লাইক মানে ইউ লাইক ইফ ইউ, সো আমি উইদাউট নোয়িং এনিথিং অ্যাবাউট কোড আই ক্যান গো অ্যান্ড আস্ক অ্যান এআই যে ভাই আমি এই জিনিসটা সলভ করতে চাচ্ছি এইভাবে, রাইট মি এ কোড, build me a software, build me an app, and then it will do that, and then I will sell that, right? So তার মানে হইতেছে যে তাহলে কোন স্কিলটা রিলেভেন্ট থাকতেছে, ডু আই আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম দ্যাট আই এম ট্রাইং টু সলভ, and can I tell a person or an AI to solve that problem for me as an entrepreneur, right? Like so that's why I think understanding problem and figuring out the solution, আর দিন শেষে সব সলিউশন তো আসলে হিউম্যানের জন্যই। সো
সেকেন্ড যে মোস্ট ইম্পর্টেন্ট স্কিলটা দরকার সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান বিইং, লাইক দ্য ইমোশন অফ আদার পিপল, হাউ পিপল থিঙ্ক, হাউ পিপল ডিসাইড অন এনিথিং, রাইট? লাইক সো ওইটা যদি কেউ ভালো মতো বুঝতে পারে হিউম্যান সাইকোলজিটা, দ্যাট উইল বি অলসো ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য কামিং কাইন্ড অফ ইয়ার্স আর কি, ফর এনিওয়ান। অবশ্যই হিউম্যান সাইকোলজি মোস্ট ডেফিনেটলি অনেক কঠিন একটা টপিক, কারণ একটা মানুষের মন বোঝা, মন তো আমি বলবো 5 মিনিট 10 মিনিট পর পরই চেঞ্জ হয়ে যায়। তার উপরে আপনি যেভাবে বললেন যে অল অফ দ্য স্কিলস যেগুলো আমরা শিখছি, হার্ড স্কিলস, এগুলো কিন্তু ট্রেন্ডের মতো। আমরা যদি চিন্তা করে দেখি যে এখন যে জিনিসটা অন ট্রেন্ড আছে, যে আমরা দেখছি যে অনেকেই আছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং হ্যাঁ, শিখছে। এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখানো শুরু হ্যাঁ। হয়েছে। সো তারা যেমন চ্যাট জিপিটিতে ভালোভাবে প্রম্পট লিখতে পারে কিনা। এখন আমি দেখবো ইভেন আমারও কিছু স্টুডেন্টস আছে, তারা ধরেন তারা প্রপারলি টিনেজারও হয়নি, ইভেন তারাও চ্যাট জিপিটি ইউজ করে ওদের অনেক কিছুই প্রজেক্ট বের করে ফেলতেছে। সো জাস্ট জিনিসটা এরকমই যে ইটস ফ্লিটিং, কিন্তু হিউম্যান মাইন্ডসেট বোঝা এবং প্রবলেম সলভিং স্কিলস, এগুলো দিস ইজ লাইক মানে চলতেই সফট থাকবে। স্কিল, এবং এগুলো চেঞ্জ হবে না। মানে 10,000 বছর আগেও যাদের এই ধরনের স্কিলগুলো ছিল, দে আর দ্য মোস্ট সাকসেসফুল গ্রুপ অফ পিপল। 10,000 বছর পরেও দোজ উইল হ্যাভ দোজ স্কিলস উইল বি দ্য মোস্ট সাকসেসফুল গ্রুপ অফ পিপল। অফকোর্স ভাইয়া, আমাদের পডকাস্ট শুরু হওয়ার আগেই ভাইয়া আপনি একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলছিলেন রিগার্ডিং বাংলাদেশে যারা উদ্যোক্তা হচ্ছে, অন্টারপ্রেনার্স যাদেরকে আমরা বলি। আমরা যদি কেউ বিজনেস লাইনে আমরা পড়ে থাকি, আমরা জানি যে যখনই আমরা কোনো একটা বিজনেস শুরু করব, আমাদের সবার আগে দেখতে হয় প্রবলেম আইডেন্টিফিকেশন, সেই অনুযায়ী আস্তে আস্তে ধাপে ধাপে আমরা সবগুলো কাজ করি। বাংলাদেশে আমরা সেই প্যাটার্নটা ঠিক কতটুকু দেখি? আপনার কাছে কি মনে হয় যে কেন বাংলাদেশে অধিকাংশই, আমি বলবো অ্যারাউন্ড 50% বিজনেসেসরাই শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়? আচ্ছা, আমি একটা ফান্ডামেন্টাল ডিস্টিংশন করি ব্যবসায়ী আর উদ্যোক্তা। আমরা জি। অফেন টাইম দুইটাকে মিলায় ফেলাই। দ্য এন্টারপ্রেনার, দ্য সোল পারপাস অফ এন এন্টারপ্রেনার ইজ টু সলভ এ প্রবলেম। আর একজন ব্যবসায়ী, সে আসলে দ্য সোল পারপাস অফ বিজনেসম্যান ইজ টু মেক মানি। দ্যাট পারসন ডাজন্ট, মানে তাকে যে কোনো একটা প্রবলেম সলভ করতে হবে, নট নেসেসারি। সো যখন আমরা এন্টারপ্রেনারশিপের কথা বলছি, তাহলে বাই ডেফিনেশন এন্টারপ্রেনারশিপ বা এন্টারপ্রেনার শুড সলভ এ প্রবলেম। তাহলে সেই জায়গা থেকে আমি অ্যাজ এ এন্টারপ্রেনার, আমি যদি একটা প্রবলেম আমার চোখে পড়ে, অ্যান্ড দেন আই থিঙ্ক যে ওকে, অ্যান্ড ইফ আই ডোন্ট স্পেন্ড ইনাফ টাইম আন্ডারস্ট্যান্ডিং ওয়াই দিস প্রবলেম ইজ হ্যাপেনিং, দেন আমি যে সলিউশনটা বা আমার যে বিগ আইডিয়াটা আসবে, সেইটা অফেন টাইম ইজ নট গোনা ওয়ার্কআউট। সো আমি দেখেছি যে আমাদের দেশে যারা স্টার্ট আপ ফাউন্ডার্স বলি বা ইয়াং এন্টারপ্রেনার্স বলি, দ্য বিগেস্ট মিস্টেক দে মেক ইজ দে ডোন্ট স্পেন্ড ইনাফ টাইম উইথ দ্য প্রবলেম, অ্যান্ড দে ডোন্ট স্পেন্ড ইনাফ টাইম আন্ডারস্ট্যান্ডিং why this problem is happening. They don't spend enough time talking with the people for whom they want to solve the problem. এবং এই কারণেই যে সমাধানগুলো দাঁড়ায়, সেগুলো অফেন টাইম মার্কেটে আর ফিট করে না, বা ওই যে প্রোডাক্ট মার্কেট ফিট আমরা যেটা বলি, বা ইউজার পায় না, এবং তখন সে ভাবে যে আচ্ছা এটা হইল না। অ্যান্ড দ্যাট ইজ লাইক দ্য ওয়ান অফ দ্য মোস্ট কমন রিজন ওয়াই স্টার্ট আপস ফেল আর কি। সো মানে একদম শুরুতে যে রিসার্চের যে টাইমটা, সেটাতে অনেক বেশি একটা টাইম ইনভেস্ট করতে হবে। রিসার্চের ক্ষেত্রে যখন আমরা ইনভেস্টমেন্টের কথা বলি, এখানে আমরা কিন্তু একটু এডুকেশনাল রিফর্মে আসি, বিকজ আস্তে আস্তে আমরা দেখছি যে বেশ কিছু স্কুল ইউনিভার্সিটিজে তারা কিন্তু এখন রিসার্চের উপরে বেশ কিছুটা ইনভেস্ট করছে বা অ্যাকচুয়ালি করতে চাচ্ছে অন্যান্য দেশদেরকে দেখে দেখে। এই নিয়ে আপনার কাছে কি মতামত যে রিসার্চ ভিত্তিক আমাদের এডুকেশনটা ঠিক কতটুকু হওয়া উচিত? আমি জানি না, আদার দেন কাপল অফ ইউনিভার্সিটি যারা কিনা খুবই স্মল অ্যামাউন্ট অফ দেয়ার বাজেট স্পেন্ড অন অ্যাকচুয়াল রিসার্চ, খুব একটা বেশি রিসার্চ আমাদের দেশে হয় না। আর ফান্ডামেন্টাল রিসার্চ তো হয়ই না। কিছু রিসার্চ যেগুলো হয় সেগুলো বেশিরভাগই সোশ্যাল কাইন্ড অফ রিসার্চ, হ্যাঁ, হেলথ রিলেটেড কিছু রিসার্চ হয়, পাবলিক হেলথ ফোকাস। টেকনোলজি ফোকাস কোনো রিসার্চ তো কোনো মানে ইউনিভার্সিটি খুব একটা করেই না। সো এখন যদি প্রশ্ন হয় যে লেটস সে আমার কাছে 100 টাকা আছে, আমার এডুকেশন বাজেট 100 টাকা জি। বাংলাদেশের, ওয়ার ডু আই স্পেন্ড দ্য মোস্ট অ্যামাউন্ট অফ মানি? আমরা যখন লাইট হোপ শুরু করছিলাম, উই আর লুকিং ইন টু দ্যাট, যে আচ্ছা ঠিক আছে, আমার 100 টাকা আছে, আমার প্রাইমারি লেভেল আছে, সেকেন্ডারি লেভেল আছে, টার্সিয়ারি লেভেল আছে, 3টা লেভেলে সরকার ডিসাইড করে টাকা দিবে। জি।
বাংলাদেশ এখন যে স্টেজে ডেভেলপমেন্টের এই সময়টাতে আমরা যদি আমাদের বেশিরভাগ অ্যামাউন্ট প্রাইমারি লেভেলে স্পেন্ড করি দেন এজ এ সোসাইটি আমরা হায়েস্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবো কম্পেয়ার টু সেকেন্ডারি বা টার্সিয়ারিতে করা। সো তার মানে 100 টাকার ভিতরে মানে হয়তো 60-70 টাকা উই শুড স্পেন্ড অন মেকিং শিওর যে প্রাইমারি লেভেল এডুকেশনটা যেন হাই কোয়ালিটি হয়। আমরা কিন্তু উল্টা করছি। না উল্টা করতেছি না, বাট আমরা আসলে কোনো ডিরেকশনেই যাচ্ছি না। বাট কম্পেয়ার টু লেটস সে ইউএস, যেটা কিনা অলরেডি ডেভেলপড কান্ট্রি, ওদের ক্ষেত্রে যেটা হয় যে ইফ ইউ ইনভেস্ট মোর অন টার্সিয়ারি লেভেল, তার মানে হচ্ছে অন দ্য ইউনিভার্সিটি অ্যান্ড ডুইং রিসার্চ অ্যান্ড থিংস লাইক দ্যাট, সো তখন অ্যাজ এ সোসাইটি অ্যাজ এ কান্ট্রি দে গেট দ্য হায়েস্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এবং এই কারণেই ইউএসের ইউনিভার্সিটিগুলোতে এত বেশি রিসার্চের ফান্ডিং হয়, কারণ ওরা যখন একটা নতুন টেকনোলজি, একটা নতুন মানে সাকসেসফুল গবেষণা তৈরি হয়, ওইটা থেকে তারপরে দে বিল্ড বিগ বিজনেসেস, বিগ আইপিস তৈরি হয়, তাই না? সো সো ওইটা হচ্ছে মানে ডিফারেন্সটা। সো মানে এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকাটা যে আমার দেশের বর্তমান ইকোনমিক সিচুয়েশন কি, ডেভেলপমেন্ট স্টেজটা কি, এবং আমি কোথায় বেশি ইনভেস্ট করব এবং কোন জায়গাটাতে ইনভেস্ট করব, রাইট? লাইক সো সো যখন আমরা লাইট হাউস শুরু করছি, আমরা তখন এই জিনিসগুলো যখন জানতে পারলাম, তখন আমরা বললাম যে ওকে, উই আর নট গোনা ওয়ার্ক অন সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি, উই আর গোনা ফোকাস অন প্রাইমারি। এবং প্রাইমারির ক্ষেত্রে এই স্কিলগুলা কীভাবে আমরা ডেভেলপ করতে পারি, কারণ ক্লিয়ারলি ইন দ্য কারিকুলাম দোজ স্কিলস আর নট ফোকাস। সো উই আর নট এ অর্গানাইজেশন বা কোম্পানি যারা কিনা বাংলা, অঙ্ক, ইংরেজি, সায়েন্স এগুলো শেখাই। উই আর অ্যান অর্গানাইজেশন, প্রবাবলি দ্য ওয়ানলি কোম্পানি ইন বাংলাদেশ যেখানে কিনা আমরা বাচ্চাদের ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং স্কিল, ভ্যালুজ, এই জিনিসগুলো নিয়ে মানে কাজ করতেছি। অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি ওয়েল থট, ওয়েল রিসার্চ ডিসিশন যে আমরা প্রাইমারি লেভেলে করব, এই জায়গাতে কাজ করব, এই কারণে করব। ওয়েদার ইজ গনা মেক মানি আর বিজনেস আউট অফ ইট, দ্যাট ইজ এ সেকেন্ডারি কোয়েশ্চেন। মানে আমরা যখন লাইট হাউস শুরু করছি, আই নেভার থট যে লাইট হবে যে এখন যে আজকে প্রায় 7-8 বছর হয়েছে আমরা যে সার্ভাইভ করবো অ্যাজ আওয়ার অর্গানাইজেশন, উই ডিডন্ট। আই থট লাইক যখন আমি চাকরি বাকরি ছেড়ে শুরু করছি, আই থট লাইক probably there is a 3-4% chance that this company will survive with this idea, কারণ ক্লিয়ারলি বাংলাদেশের কোনো প্যারেন্টস ডোন্ট কেয়ার অ্যাবাউট ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং। তারা যদি হচ্ছে ম্যাথে, ইংলিশ, মানে লাইক জিপিএ 5 এগুলোর পেছনে ইনভেস্ট করবে। সো সো তার মানে হচ্ছে যে আমরা যখন শুরু করছি, দেয়ার ইজ জিরো ডিমান্ড অফ দ্য প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস দ্যাট উই আর টকিং অ্যাবাউট অ্যান্ড দ্য প্রবলেম দ্যাট উই আর ট্রাইং টু সলভ। বাট আমাদের কাছে মনে হয়েছে যে এই প্রবলেমটা ইজ গোনা বি সাচ এ বিগ প্রবলেম, এটা যদি আমরা এখন থেকে অ্যাড্রেস করা শুরু না করি, তাহলে বাই দ্য টাইম পিপল উইল রিয়েলাইজ ইজ গোনা বি টু লেট। সো সো that how we kind of decided on where and how to invest on education. ট্রু ভাইয়া। অ্যাকচুয়ালি এডুকেশন নিয়ে ইনভেস্টমেন্ট থেকে আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, যেমন আমরা প্রিটি শিওর যারা যারা এখানে দেখছেন রাইট নাও দর্শকেরা, তাদের সবারই কেউ না কেউ আছে পরিচিত যাদের ধরেন এডুকেশন রিলেটেড একটা বিজনেস আছে। হতে পারে সেটা একটা এডটেক, হতে পারে একটা কোচিং সেন্টার, হতে পারে তারা নিজেরাই কোনো জায়গায় টিউশনি করছে, বা চিনে কেউ কাউকে যারা এরকম কিছু একটা করছে। সো আমাদের তরুণরা যারা আছে, যারা এডুকেশনটাকেই তারা নিজেদের একটা অকুপেশন হিসেবে চিন্তা করছে, বা ফার্দার মোর জাস্ট বিজনেস টার্মটাতেই চিন্তা করছে, তাদের উদ্দেশ্যে আপনার কাছে কি বলা আছে, যে তাদের কাছে আপনার কাছে কি মনে হয় কোন জায়গাটায় তাদের বেশি ইনভেস্ট করা উচিত, বা কিভাবে তাদের অ্যাপ্রোচটা নেওয়া উচিত? সো আমি যদি এন্টায়ার এডুকেশন ইকোসিস্টেমে দেখি, এবং মানে এখন তো প্রায় 100+ এডটেক আছে, সো আমার এখন যেটা আমার মনে হচ্ছে যে এখন এত বেশি এডটেক আছে যে নিজে আর এডটেক কোম্পানি না বানায়, বরং এই এডটেক কোম্পানিগুলোর সার্ভিস দেওয়া যাবে, এই ধরনের কোম্পানি করলে বেশি মানি মেকিং করা সম্ভব। সো বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, আই থিঙ্ক প্রাইমারি লেভেল এডুকেশনে সেইখানে স্টেম হতে পারে, স্টেম রিলেটেড প্রোডাক্ট হইতে পারে, এই জায়গাটাতে দেয়ার ইজ স্টিল এ হিউজ গ্যাপ। মানে বাংলাদেশে খেলনার মার্কেট যদি বলি, 12,000 কোটি টাকার মার্কেট, এই জায়গাটাতে এখনও কোনো প্ল্যান নাই। সো ইটস এ হিউজ ম্যাসিভ মার্কেট দ্যাট পিপল শুড গেট ইন, এবং বিশেষ করে স্মার্ট ইয়াং পিপল শুড কাম ইন টু দিস। এটা হচ্ছে একটা জায়গা। K-12 অলরেডি অনেক বেশি মারামারি হচ্ছে। আমি মনে করি না K-12 মানে 10 মিনিট স্কুল শিখো এবং আরও যারা আছে অলরেডি কাইন্ড অফ মানে বার্নিং গেম নাও, ওইখানে ঢোকাটা ঠিক হবে না। দেন কামস আরেকটা জায়গা, এটা মানে আমি যদি আবার নতুন করে কিছু একটা শুরু করতাম, ওইটা হয়তো ধরতাম। সেটা হইতেছে ইউনিভার্সিটি থেকে যখন গ্র্যাজুয়েট করে বের হয়, বা 3rd ইয়ার 4th ইয়ারে থাকে, এবং তারা জবে ঢুকার আগের যে মুহূর্তটা,
ওই সময় ইন্টার্নশিপ হোক বা এই যে জবের জন্য কিছু জব রেডিনেসের জায়গাটা, এই ধরনের একটা প্ল্যাটফর্ম যদি কেউ বিল্ড করতে পারে দ্যাট উইল বি ওয়ান্ডারফুল আর কি। সো আমি মনে করি যে এই দুইটা জায়গাতে এখনও বড় একটা গ্যাপ আছে। আর আরেকটা হচ্ছে যে যেহেতু যে এডটেকগুলার সবারই প্রচুর টিচার দরকার এখন, মানে লাইক লাইভ ক্লাস করানো হচ্ছে এই সেই। সো এই টিচারদেরকে রেডি করার জন্য তারা কিভাবে পড়াবে, কিভাবে মোর ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে বাচ্চাদেরকে শেখাবে, এই জিনিস নিয়ে যদি কেউ ডেডিকেটেডলি ডেভেলপ এ টিচার ট্রেনিং প্রোগ্রাম জাস্ট টু সার্ভ দ্য এডটেক কোম্পানিজ, দ্যাট উইল বি এ গুড বিজনেস অলসো আই থিঙ্ক। বেশ ইন্টারেস্টিং এই যে টিচার ট্রেনিং জিনিসটা, বিকজ যেমন আমার গ্র্যাজুয়েশন হয়েছে জাস্ট 2-3 ইয়ার্স এগো। ইভেন আমিও নিজেও দেখতাম, খুবই ক্লিয়ারলি বলছি, যে ইউনিভার্সিটিতে ক্লাসের টাইমে আমার মনে হতো যে আমি এখানে আসছি শুধুমাত্র জাস্ট একটা ডিগ্রি নেওয়ার জন্য, নট বিকজ এখান থেকে আমি অনেক কিছু শিখে যাচ্ছি। কারণ প্রত্যেকটা আই এম শিওর সব স্টুডেন্টরাই ক্যান রিলেট যে কিছু কিছু কোর্সেস এরকম থাকেই, এবং টিচারদেরকেও যে একটা ট্রেনিং করানো উচিত বা তাদের নিজেদের থেকে যে একটা ইমপ্রুভমেন্টের জায়গাটা দাঁড়ানো উচিত, এটা তো আমরা কিন্তু অনেকেই চিন্তা করি না। সো এই জিনিসগুলো অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। এবং আপনি যেরকম কিছুক্ষণ আগে বলেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতেই একদম রুট লেভেল থেকে যদি আমরা বলি যে বেশ কিছু চেঞ্জেস আনা দরকার, সেই চেঞ্জেসগুলো কী কী? সো আমি যদি মানে আমাদের এডুকেশন সিস্টেম তো খুবই ফ্র্যাগমেন্টেড, এরকম ফ্র্যাগমেন্টেড এডুকেশন সিস্টেম আর পৃথিবীতে নাই। কেন? আমাদের এখানে সরকারি স্কুল আছে, আমাদের এখানে কিন্ডারগার্টেন আছে, আমাদের এখানে ইংলিশ মিডিয়াম আছে, আমাদের এখানে আবার ইংলিশ ভার্সন আছে, মাদ্রাসা আছে, মাদ্রাসাতে আবার কয়েক ধরনের ইয়ে আছে। সো এত ফ্র্যাগমেন্টেড এডুকেশন সিস্টেম বা কারিকুলাম পৃথিবীতে আর কোথাও নাই, যেটা বাংলাদেশে আছে এখন। সো তার মানে ইরেসপেক্টিভ অফ একটা বাচ্চা কোন ধরনের স্কুলে যাচ্ছে বা ইনস্টিটিউশনে যাচ্ছে, সেইটা থেকে সে যে বের হবে, গ্র্যাজুয়েট করবে, সে কত ভালো শিখবে, তার সবচেয়ে বড় ইন্ডিকেটর হচ্ছে সে কী ধরনের, তার স্কুলের টিচাররা কেমন। সো ইফ এনিথিং টু ইনভেস্ট ইন আওয়ার এডুকেশন সিস্টেম ইজ টু ইনভেস্ট অন দ্য টিচার্স। আচ্ছা, এখন আমার যদি ক্ষমতা থাকতো একটা জিনিস চেঞ্জ করার আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমে, সেটা হইতেছে আমি একটা নিয়ম করতাম যে আমাদের দেশের যে টিচার, সরকারি প্রাইমারি স্কুলের যে টিচারটা সহকারী শিক্ষক হিসেবে জয়েন করে, সে যেন প্রমোশন পেয়ে 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 মন্ত্রণালয় পর্যন্ত যেতে পারে, ওই রকম একটা ক্যারিয়ার পাথওয়ে যেন তার সামনে থাকে। আচ্ছা, সে সচিব আমলা না হলো, শিক্ষা সচিব না হোক, ওই পর্যন্ত না যাক, বাট অ্যাটলিস্ট জেলা শিক্ষা অফিসার পর্যন্ত যেন সে যেতে পারে। সো তার মানে হচ্ছে যে আমি ইনসেন্টিভাইজ করছি একজন টিচারকে যে ইফ ইউ আর এ গুড টিচার, সো ফার্স্ট ইম্প্যাক্ট হচ্ছে তুমি স্কুল লেভেলে করো, দেন তুমি যদি ভালো করো, দেন তুমি ইউ গো হেড অ্যান্ড উপজেলা শিক্ষা অফিসার হয়ে যাও। তাহলে একটা উপজেলাতে 50টা স্কুল আছে, তাহলে তোমার থিঙ্কিং প্রসেস, তোমার স্কিলগুলো তখন এতগুলো, তারপর আরেকটু বড় হও, সেখানে তুমি জেলা শিক্ষা অফিসার যাও। সো দেন ইউ ক্যান ক্রিয়েট মোর ইম্প্যাক্ট, রাইট? লাইক সো আই থিঙ্ক, এবং এইটা যদি শুধু আমরা করি, তাহলে দ্য ডিমান্ড অফ টিচিং অ্যাজ এ প্রফেশন উইল গো হাই, যেটা এখন কিন্তু নাই। প্রাইভেট সেক্টরে তো আরও নাই, সরকারিতে তাও কিছুটা আছে। প্রাইভেট স্কুলে কি হয়, একজন শিক্ষক তার সর্বোচ্চ হইতেছে সে কি প্রিন্সিপাল হইতে পারবে, এর চেয়ে তো আর বেশি কিছু না। আর আমাদের দেশের কিন্ডারগার্টেন স্কুলগুলোতে যেটা হয় যে যারা প্রিন্সিপাল তারাই সাধারণত মালিক। সো তার মানে একজন টিচার কখনো প্রিন্সিপাল হবে না, কারণ মালিক ছাড়বে না ওইটা। সো সিম্পলি বিকজ অফ ল্যাক অফ দ্যাট ক্যারিয়ার পাথ উই ডোন্ট গেট গুড টিচার্স। মানে ভালো গ্র্যাজুয়েটটা এসে টিচার হইতে চায় না, সে হইলে ইউনিভার্সিটি টিচার হবে, কিন্তু সে প্রাইমারি স্কুলের বা হাই স্কুলের টিচার হতে চায় না। এইটা যদি আমরা চেঞ্জ করতে পারি, আ লট অফ আদার থিংস আসলে এমনিতেই ঠিক হয়ে যাবে। আমরা কারিকুলাম চেঞ্জের কথা বলি, আমরা করি কিছুদিন পরে পরে, কিন্তু এই কারিকুলামটা আসলে দিন শেষে ইমপ্লিমেন্ট হবে কার দ্বারা? টিচারদের দ্বারা। এখন সেই টিচাররাই যদি আমার স্কিলড না হয়, মোটিভেটেড না হয়, ড্রিভেন না হয়, তাহলে কারিকুলাম 100 বার বদলাইলেই কি? অবশ্যই এই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকেই বলে না, বিকজ আমরা সবসময় বারবার খালি কারিকুলাম চেঞ্জের কথাটাই বলতেছি, কারিকুলাম কিন্তু টিচারদের উপরে ফোকাসটা আমরা তেমন একটা রাখি না। ভাইয়া, কিছুক্ষণ আগে যেরকম আপনি মেনশন করলেন যে বেকারত্বের হার এত বেশি বাড়ছে এবং যারা ফ্রেশ গ্র্যাজুয়েট এদের 48% কোনো চাকরি পাচ্ছে না, মানে জিনিসটা শুনতেই কীরকম মানে ভয়ানক লাগে। যে ইয়াস, এটা ট্রু যে আমাদের বাংলাদেশে এত এত মানুষ, কিন্তু এর পাশাপাশি এত এত কোম্পানিও তো আছে, এত এত স্টার্ট আপও তো আছে, কিন্তু তারপরেও যে তারা এত এত জবস তারা এনশিওর করতে পারছে না। এবং এদের মধ্যে আমি দর্শকদেরকে বলছি যে আপনারা কেউ অফেন্ডেড হয়ে
দেন না, বাট যেটা ব্লেটেন্ট ট্রুথ সেটাই আমি বলি। একটা গবেষণায় আমরা দেখেছি, আমরা স্ট্যাটিস্টিক্সে দেখি যে যারা ন্যাশনাল কারিকুলাম বা জাস্ট ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়ে এসেছে, এসব স্টুডেন্টদের মধ্যে কিন্তু বেকারত্বের হার সবচেয়ে বেশি। আমি ইভেন খুব ভালো ভালো ইউনিভার্সিটি আমার আশেপাশে জানা, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনেকেই পড়েছে, তারাও তাদের মন মতো চাকরি পাচ্ছে না। এদের জন্য মানে আপনার কাছে কি মনে হয় তাদের ওই মোমেন্টটাতে কি করা উচিত, যে কেন তারা চাকরিটা পাচ্ছে না এবং নিজেদেরকে তারা কিভাবে ফিক্স করবে? এটা তো অনেক বড় প্রশ্ন। বাট মজার বিষয় হচ্ছে যে আমি যখনই ইউনিভার্সিটি পাশ করছি, মানে টার্সিয়ারি লেভেলে যাওয়া মানে হইতেছে আমার বেকার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে। যারা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছে তাদের ভেতরে বেকারত্বের হার অনেক কম। সো সো ফার্স্ট অফ অল আমরা আসলে অনেক বেশি গ্র্যাজুয়েট তৈরি করছি, এইটা একটা ভুল সিদ্ধান্ত। মানে প্রথমে আমাদের একটা ভুল হয়েছে যে মার্কেটে যে পরিমাণ ডিমান্ড আছে গ্র্যাজুয়েট মানে নেওয়ার মতো, তার চেয়ে অনেক বেশি ইউনিভার্সিটিজ ক্রিয়েট হয়েছে এবং অনেক বেশি গ্র্যাজুয়েট এই জন্য আসছে মার্কেটে। ইট ইজ নো ফল্ট অফ দ্য গ্র্যাজুয়েটস দেমসেলভস। আমি এটা প্রথম কথা আর কি। দ্বিতীয় হচ্ছে যে আচ্ছা আমি এখন গ্র্যাজুয়েশন করছি, দেন একটা বড় জিনিস হয় যে অনেকেই ভাবে যে আমি সরকারি চাকরি করব, ওইটার কারণে সে বছরের পর বছর পড়াশোনা করে এবং স্বেচ্ছায় সে বেকার থাকে। এটা একটা গ্রুপ আছে যারা মনে করে যে আমার একটা সরকারি চাকরি হবে। কিন্তু একটা বড় গ্রুপ আছে যাদের আসলে ফ্যামিলি কন্ডিশনটাও এরকম না যে ওই ছেলে বা মেয়েটা বসে বসে খাওয়ার মতো অবস্থা, তাকে একটা কিছুতে যেতে হবে, জব করতে হবে, স্টিল করতে পারছে না, জব পাচ্ছে না। এইটার একটা বড় কারণ হচ্ছে যে আমি জবে ঢোকার জন্য ইনিশিয়ালি কিছু, কারণ আমরা যেসব সাবজেক্ট পড়ে আসি উই ডোন্ট কেয়ার অ্যাজ এ মানে আমরা তো হায়ার করি সে কি ইতিহাস থেকে পড়ছে নাকি সে সমাজবিজ্ঞান পড়ছে নাকি সে বিবিএ পড়ছে, উই ডোন্ট কেয়ার। কিন্তু কারণ আমরা জানি যে যাই পড়ুক না কেন খুব একটা কিছু শিখে নেই এগুলো। সো তার মানে হইতেছে যে আমরা দেখতে চাই যখন একজন ফ্রেশ গ্র্যাজুয়েট নিই যে তার কমিউনিকেশন স্কিলটা কেমন, সে কোনো একটা জিনিস বুঝাইলে বুঝতে পারে কত দ্রুত, এরকম জাস্ট ভেরি বেসিক জিনিসপত্র আমরা দেখার চেষ্টা করি একটা মানুষের ভেতরে। কারণ আমরা জানি যে ও তো আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছু জানে না, সো তাকে আমরা নিয়ে তো শিখায়া পড়ায় নিব, কিন্তু তাকে যে আমি শেখাবো সেই শেখাটা মানে সেটা নেওয়ার মতো ক্যাপাবিলিটিটা তার কতটুকু আছে। এইরকম বেসিক কিছু জিনিসপত্র আমরা দেখে আসলে ফ্রেশারদের নেওয়ার চেষ্টা করি, এবং এটা শুধু আমরা না, আমাদের মতো আরও যারা ছোট বড় বিগ এমপ্লয়ার তারাও এইভাবেই দেখে আর কি। তো ওই জায়গাটাতেই আমরা আসলে ঘাটতিটা পাই, কারণ আমাদের একদম স্কুল লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত এই যে এই দক্ষতাগুলা, ল্যাঙ্গুয়েজ স্কিল, কমিউনিকেশন স্কিল, হ্যাঁ, একটা জিনিসকে প্রেজেন্ট করার স্কিল, এগুলো দেওয়া হয় না কোথাও। সো সো আই ডোন্ট থিঙ্ক ইটস দ্য ফল্ট অফ দ্য গ্র্যাজুয়েটস যে তারা চাকরি পাচ্ছে না, ইজ দ্য ফল্ট অফ দ্য সিস্টেম ইটসেলফ। এবং আমি এই যে স্টার্ট আপ বা বড় বড় কোম্পানি কেন চাকরি দিতে পারতেছে না, এটা আমি তাদেরও কোনো ফল দেখি না। বাংলাদেশ ইজ এ মানে ভেরি স্মল কান্ট্রি আর স্মল ইকোনমি। এই জায়গাতে সবাইকে কনজিউম করবই বা কীভাবে? আমার মনে হয় যে এখন আমাদের যারা গ্র্যাজুয়েট বের হচ্ছে তাদের আসলে ২টা-৩টা জায়গায় চিন্তা করা উচিত। একটা হচ্ছে যে আমি আমার দক্ষতা একটু শানিত করে আমি কি দেশের বাইরে চলে যেতে পারছি কিনা অ্যাজ এ স্কিলড এমপ্লয়ি, এইটা একটা খুব বড় জায়গা। দ্বিতীয় হইতেছে যে আমি দেশে চাকরি বাকরি করতে চাই কিনা, সেটার জন্য একটা অপশন। আর থার্ড হচ্ছে যে আমি এন্টারপ্রেনারশিপে ঢুকতে পারি। সো সো এই ৩টা অপশনের দিকে চিন্তা করাটা ভালো, কারণ আমাদের দেশে থেকে এখন যারা দেশের বাইরে কাজ করতে যায় তাদের ভেতরে খুবই কম পার্সেন্ট হচ্ছে যারা কিনা গ্র্যাজুয়েট। বেশিরভাগ কিন্তু আসলে যে ম্যাট্রিক পাস করে না, ইন্টারমিডিয়েট পাস করে, এই ধরনের মানুষগুলো যে মিডল ইস্টে যে যাচ্ছে, গ্র্যাজুয়েটদের ভেতরে কিন্তু বাইরে যাওয়ার প্রবণতাটা এখনও নাই। এবং এটা একটা বড় কারণ হচ্ছে যে বাইরে তো জবগুলো যেগুলো সেগুলো হইতেছে কোনো একটা স্কিল ভিত্তিক, হ্যাঁ, তো হয়তো সে এসি ঠিক করতে পারে, হয়তো সে লাইক এই ধরনের লাইক, হ্যাঁ। তো এখন এই দক্ষতাগুলো তো আবার গ্র্যাজুয়েটদের নাই, তো এখন ওরে তো ওইখানে কী ধরনের কাজ সে করবে? সো এই কারণেও হয়তো তারা মানে যেতেও পারে না। সো আমরা এখন এই মানে আমরা যদিও শুরু করছি প্রাইমারি কিডসদের নিয়ে, বাট আমরা এখন আস্তে আস্তে এই ইয়তদের স্কিল এবং ইয়তদের জব প্লেসমেন্ট নিয়েও কিছুটা কাজ করা শুরু করছি রিসেন্ট টাইমে আর কি, লাইট হোপ থেকে আর কি। বাট ইয়া আই থিঙ্ক ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য ওই যে ওই সিম্পল কিছু দক্ষতাগুলা থাকাটা ভালো আর কি, সো দ্যাট
কারণ আমি আজকে যখন এখন ইন্টারভিউর জন্য ডাকি 100 জন সিভিতে আমি একজনকে নিব, হাউ ডু আই, অ্যান্ড ডেফিনেটলি এই যে সিভিতে কে কত সিজিপিএ পাইছে এটা হ্যাঁ ইটস ইম্পর্টেন্ট বোঝার জন্য যে আচ্ছা তোমার যা শেখানো হয়েছে, তোমাকে যা টাস্ক দেওয়া হয়েছে তুমি সেটা করতে পারো কিনা ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম, এইটা বোঝার জন্য জিপিএ এটা একটা হয়তো ভালো ইন্ডিকেটর, বাট আদার দেন দ্যাট ইট ডাজন্ট মিন মাচ। সো ভাই অ্যাকচুয়ালি আমি এখন এটাই বলতাম যে সিজিপিএ নাকি স্কিল কোনটা বেশি ইম্পর্টেন্ট, বাট সেটার অ্যান্সার হয়তো বা আমরা অলরেডি পেয়ে গিয়েছি। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যখন একজন স্টুডেন্টকে দেখি সে পুরো 4টা বছর বা 5টা বছর ইউনিভার্সিটি যতটুকু টাইম কাটায়, তখন কিন্তু সে এডুকেশনের উপরেও অনেক বেশি ডিপেন্ডেবল হয়। অনেকে আবার এটাও চিন্তা করে যে নো আমার দুইটাই ব্যালেন্স রাখতে হবে। আবার আমি আমার ফ্রেন্ডসদের মধ্যে অনেকে দেখেছি যারা কোনো রকমভাবে পাশ করেছে, কিন্তু তারা বেশি ফোকাস দিয়েছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি কোন জায়গায় ইন্টার্নশিপ করব। ওরা একসাথে অনেকগুলো জব করেছে থিঙ্কিং দ্যাট সেইটা থেকে তাদের ক্যারিয়ারটা আরও বেশি শেপ করতে পারবে। এই 3টা মানুষের মধ্যে যে ধরেন নার্ড সারাদিন পড়ে, একজন হচ্ছে সে পড়ছে এবং কিছু কিছু কাজ করছে ব্যালেন্সে রাখছে, ভার্সেস একজন তেমন একটা পড়াশোনায় গুরুত্ব না দিয়ে হয়তো বা সে পাস করে গেল, কিন্তু দিন শেষে সে অনেকগুলো মানে তার সিভিটা অনেক বিল্ড হয়েছে। আপনি এই 3জনের মধ্যে কাকে প্রেফার করবেন হয়তো বা অ্যাজ আ রিক্রুটার হিসেবে? মানে আমি মনে করি এই 3টা ডিরেকশনেরই ইন্ডিভিজুয়ালের চয়েস। আচ্ছা, কেউ যদি মনে করে যে আমার ধান্দা হইতেছে আমি টিচার হব এবং আমি লাইক এই যে রিসার্চের কাজ করব, ভাই পুরা টাইম মানে এডুকেশনের পেছনে ভালো সিজিপিএ পাওয়ার পেছনে স্পেন্ড করা উচিত। সো এইটা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয়, কেউ যদি মনে করে যে আমি আসলে জব করব, লাইক অ্যান্ড দেন আই ওয়ান্ট টু বি লাইক গুড প্রফেশনাল, একটা সময় আমি সিইও হবা বড় একটা কোম্পানি, তাহলে হচ্ছে এই মাঝখানের জঞ্জে এডুকেশন এবং কাজের বা স্কিলের ব্যালেন্স। আর কেউ যদি বলে যে আমার দিয়ে চাকরি বাকরি হবে না, আমার আসলে উদ্যোক্তাই হইতে হবে, কারণ মানে আমি যে ধরনের মাইন্ডসেটের, আমি আসলে অন্যের আন্ডারে চাকরি বাকরি করতে পারবো না, তাহলে তার জন্য হচ্ছে থার্ড অপশন যেটা সেটা চুজ করা উচিত। আচ্ছা পড়াশোনা কোনো মতে শেষ হোক, একটা ডিগ্রি লাগবে, নাহলে আবার মেয়ে বিয়ে দিবে না, হ্যাঁ। সো ওইটার জন্য আমার দরকার আছে, বাট আমি আসলে এন্টারপ্রেনার হইতে চাই। সো এই 4 বছরে আমি যা করার, যা ভুল করার, যা শেখার, যা টেস্ট করার আমি করে যেতে থাকবো। সো ওইটা হচ্ছে থার্ড গ্রুপের। সো এখন আমি যদি হই রিক্রুটার, আমি তাহলে মাঝখানের জন্য চুজ করব, আচ্ছা আচ্ছা, যে কিনা এই ব্যালেন্সটা রাখছে আর কি। ওকে। কারণ আমি জানি যে যে এই ব্যালেন্সটা রাখছে সে আসলে একটা প্রফেশনাল ক্যারিয়ার চিন্তা করতেছে তার জন্য। আর যে একদমই পড়াশোনা কিচ্ছু করে নাই, খালি এগুলো করছে, তাকে যখন আবার একটা টাস্ক দেওয়া হবে যেটা নিয়ম মেনে করতে হবে, সে আদৌ কতটুকু পারবে কিনা, কারণ সে তো রেবেলিয়াস কাইন্ড অফ, যে সে নিয়মকানুন মানবে না, পড়াশোনা করবে না, পরীক্ষা দিতে হবে ঠিক মতো, এটা দিচ্ছে না। সো হায়ারিং দ্যাট পারসন উইল বি আ বিট রিস্কি আর কি। ওকে ভাইয়া, আমি আরেকটা কোয়েশ্চেন করি এটা নিয়ে, মানে আমি আগে থেকে ওরকম প্রস্তুত ছিলাম না, বাট আমার মনে হয় এখন একটু করে ফেললেই ভালো। হয়তো বা সেই স্টুডেন্টটা এখনও দেখছে রাইট নাও। আমার একজন এ লেভেল যে স্টুডেন্ট আছে, তো সে তার ফ্রেন্ডদের সাথে জাস্ট একটু ব্রেকের টাইমে, মানে পড়াশোনার ব্রেকের মাঝে সে একটা ফুড কার্ট সে নিজে নিজে আর কি চিন্তা করেছে, সব ফ্রেন্ডরা মিলে আর কি। সো ধানমন্ডি এরিয়াটাতে সেই ফুড কার্টটা দিয়েছে, অনেক ভালো চলতেছে, এখনও রোজার মাসেও খুব ভালো চলতেছে। সো সে এখন এইখান থেকে এতই বেশি প্রফিট করতেছে যে সে তার আম্মুকেও বলে আসছে যে আমি আর পড়াশোনা কন্টিনিউ করতে চাচ্ছি না, পুরোটা টাইম আমি এখানেই দিব, এখান থেকে আমি মাসে লাখ লাখ টাকা আর্নিং নিয়ে আসবো, তাহলে তো তুমি খুশি। আমি এখন শুধু শুধু পড়াশোনা করে লাস্টে দিন শেষে, কারণ সবার মাথায় এখন মাথায় ওই জিনিসটা যে সব পড়াশোনা শেষ করে লাস্টে আমি 30-40 হাজার টাকা আর্নিংয়ের থেকে এখনই আমি যদি তোমাকে 1 লাখ টাকা আর্নিং করে দিতে পারি তাহলে সমস্যা কি? আপনার এইরকম উদ্যোক্তাদের পেছনে মানে কি কি অ্যাডভাইস থাকবে? এইটা এত কেস স্পেসিফিক। সো লেটস সে যে স্টুডেন্ট যে তার হচ্ছে মানে বাপ মা হচ্ছে লাইক ব্যবসায়ী পরিবার, কোটিপতি, হ্যাঁ। তারা যে ধরনের সোসাইটিতে বিলং করে ওইখানে তার বাচ্চাটা লাইক অনার্স কমপ্লিট করছে কিনা খুব একটা ম্যাটার করে না, হ্যাঁ। তো সেই ধরনের ডিসিশন নিতেই পারে। কিন্তু যারা একটু মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, হ্যাঁ, যেখানে কিনা এখনও ওই আন্ডারস্ট্যান্ডিংটা নাই যে একটা ছেলে বা মেয়ে এরকম এ লেভেলে ড্রপ করে সে উদ্যোক্তা হয়ে গেছে এবং ফুল টাইম ওইটা করতেছে, কারণ হ্যাঁ, এবং সে হয়তো উদ্যোক্তা হিসেবে খুবই সফল হবে,
কিন্তু ইন হিজ আর হার পার্সোনাল লাইফের যে আরও অন্যান্য অ্যাঙ্গেলগুলো আছে, যে বলতেছিলাম যে বিয়ের জায়গাতে যে আর ছেলে কি করছে, কি পাস করছে, এ লেভেল ড্রপ আউট, তখন ওই আমি অনেক ভালো উদ্যোক্তা, কোটি কোটি টাকা কামাই করি, কিন্তু সেটা সোশ্যাল স্ট্যাটাস বা ইয়ার জায়গাটাতে হয়তো একটা কমতির জায়গা তৈরি করবে। সো প্রবাবলি নট এ ভেরি গুড আইডিয়া টু ড্রপ আউট কমপ্লিটলি আর কি। কিন্তু এটা তো এখনো এই জেনারেশনের মধ্যে চলছে। আপনার কাছে কি মনে হয় আজ থেকে ধরেন আরো 20-30 বছর পরে আদৌ কি কেউ কেয়ার করবে যে সেই ছেলেটা কি একজন ডক্টর, ইঞ্জিনিয়ার, নাকি সে একজন কন্টেন্ট ক্রিয়েটার, নাকি সে একজন ফুড কার্ট ওনার? এগুলো কি বিয়ে বলেন বা অন্য কোনো ক্ষেত্রেই বলেন সোশ্যাল স্টেটাস অনুযায়ী আসলেও তেমন একটা প্রভাব ফেলবে? I think it took the Western civilization বা ওয়েস্টার্ন কান্ট্রিজ about 100 years to get to that position, তাই না? আমরা কতদিন হয়েছে? সো আমরা মুখে যত যাই বলি এবং সেটা হয়তো ওই যে 1%, 2% বা 5%, 10% এর ক্ষেত্রে প্রযোজ্য হবে, হ্যাঁ, বাট দ্যাটস নট গোনা বি আ সোশ্যাল নর্ম ইন বাংলাদেশ। যে কেউ একজন একদম এই যে মার্ক জুকারবার্গ ড্রপ আউট করছে, হ্যাঁ, এবং তারপরে সে এটা করছে, এটা নিয়ে মার্ক জুকারবার্গের আত্মীয় স্বজন, পরিবার এবং চারপাশের কেউই কোনো এটা নিয়ে হয় না, কারণ তারও 30 বছর আগে লেটসে বিল গেটস ড্রপ আউট করছে। হ্যাঁ, সো সো এই কালচারটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে অনেক দিন আগের। আমাদের দেশে এইটা অন্তত আরও 1-2টা জেনারেশন না গেলে ইজ নট গোনা বি এ সোশ্যাল নর্ম। সো আগামী 20 বছরে সেটা হবে না, ইটস গোনা টেক অ্যানাদার 50 ইয়ার্স। আন্ডারস্টুড। সো ওই স্টুডেন্টটাকে বলে রাখছি এখনো ইউনিভার্সিটিতে পড়তে হবে, ভালো করে পড়াশোনা কন্টিনিউ করো। ওকে ভাইয়া, সো আমরা আবার একটু সিরিয়াস কথায় চলে আসি। আপনি উদ্যোক্তাদের নিয়ে একটা কথা বলেছিলেন, আমি একটু আপনাকে পড়ে শোনাই, যে উদ্যোক্তা তৈরি করা, ট্রেনিং করাচ্ছে এমন মানুষ যারা নিজেরাই উদ্যোক্তা না। এই কথাটি যেহেতু আপনি বলেছেন, সো আপনার কাছে কেন মনে হয় যে বাস্তব উদ্যোক্তারা এবার উদ্যোগটা নিবে? বাস্তব উদ্যোক্তারা এই উদ্যোগটা নিবে কিনা আমি জানি না, বাট আমি বিশ্বাস করি যে এন্টারপ্রেনারশিপ ব্যাপারটা আসলে শেখানোটা খুব ডিফিকাল্ট। এবং আমি এটা বলি যে আজকে একটা বিজনেস মডেল কী জিনিস শেখাইলাম, হ্যাঁ, লাইক পিচ ডেক কেমনে বানায় শেখাইলাম, এইসব বিভিন্ন জিনিস হয়তো আমি শেখাইতে পারি, বাট যখন একটা উদ্যোক্তা কোনো একটা বিপদে পড়বে, কোনো একটা চ্যালেঞ্জের মুখে পড়বে, তাকে শুধুমাত্র আরেকজন উদ্যোক্তাই হেল্প করতে পারবে বা দ্য রাইট কাইন্ড অফ অ্যাডভাইস দিতে পারবে, গাইডেন্স দিতে পারবে। যে জীবনে উদ্যোক্তা ছিল না, সে এইটার ভেতর দিয়ে কখনো যায় নাই, কারণ অফেন টাইম দিস ইজ এ মেন্টাল থিং, কারণ ইউ হ্যাভ টু এক্সপিরিয়েন্স ইট। আমি নিজে উদ্যোক্তা, অতএব আমি জানি যে একজন উদ্যোক্তা প্রতিনিয়ত কী কী ধরনের মেন্টাল স্ট্রেস বলি, ফিজিক্যাল স্ট্রেস বলি, আর অনেক ধরনের চ্যালেঞ্জের ভিতর দিয়ে যায়, বিকজ আই হ্যাভ বিন এক্সপিরিয়েন্সিং দ্যাট। সো আমি যখন কাউকে ফিডব্যাকটা দিব, আরেকজন এন্টারপ্রেনারকে, আই উইল কাম ফ্রম এ প্লেস অফ এমপ্যাথি, বিকজ আই হ্যাভ লিভ দ্যাট লাইফ। অন দ্য আদার হ্যান্ড, যে কিনা এটা কখনো মানে করে নাই, ও রিলেটই করবে না, ও জাস্ট একটা থার্ড পার্সন আই ভিউ থেকে একটা কিছু পরামর্শ দিয়ে বসবে, যেটা কিনা অফেন টাইম মানে এই যে উদ্যোক্তা তার সাথে মানে মিলবে না আর কি, মানে বুকিশ নলেজ হয়ে যাবে ব্যাপারটা। কাইন্ড অফ মানে 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 ফর এক্সাম্পল, a head of marketing of a multinational company will not be able to teach me how to sell my product, how to market my product. And if it's a new product যের আগে কখনো হয় নাই, সে তার ওই জ্ঞান দিয়ে এফএমসিজি ব্যবসা করে আসছে, এরকম একজন হেড অফ মার্কেটিং আমার আমার বাচ্চাদের লার্নিং প্রোডাক্ট কিভাবে আমি করব, এইটা তার জন্য বলাটা একটু ডিফিকাল্ট। কারণ আমি অ্যাজ অ্যান এন্টারপ্রেনার, since I have been trying to solve this problem, I've been talking to the parents, I've been talking to the children, আমি জানি তারা কি বললে, কি ধরনের জিনিস বললে সে নিবে, রাইট? সো আই থিঙ্ক মানে ওই জিনিসটাই আর কি, যে এবং এই কারণে আমি বলছি যে আমাদের দেশে এখন উদ্যোক্তাদেরকে প্রচুর ট্রেনিং করাচ্ছে, যেসব মানুষজন মেন্টর করাচ্ছে, মেন্টরিং করছে যারা, তারা আসলে নিজেরা এন্টারপ্রেনার না। সো মানে আমি সুইমিং শেখাইতে গেছি পোলাপানরে, আমি নিজে সুইমিং পারি না, আর আমি ইউটিউবে কেমনে সুইমিং করতে হয় ওইটা দেখাচ্ছি পোলাপানরে, যে এই যে দেখো এইভাবে এইভাবে হাত নাড়াইলে সুইমিং হয়, কিন্তু আমি নিজের জীবনে সুইমিং করি নাই। হাউ উইয়ার্ড ইজ দ্যাট, তাই না? যে একজন সুইমিং ইনস্ট্রাক্টর নিজে সুইমিং পারে না।
এইটা সেম জিনিস। এখন আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার জীবনের একটা একটা অংশ লাইক অ্যাবাউট 30% অফ মাই টাইম আই উইল স্পেন্ড টু সাপোর্ট আদার এন্টারপ্রেনার্স, সো দ্যাট কিছু মানুষের কিছু ইয়াং এন্টারপ্রেনারদের যেন উপকার হয়। এবং এরকম একটা সিমিলার কাইন্ড অফ ট্রেন্ড আমি বা মুভমেন্ট আমি ইন্টারনালি অ্যামং দ্য ফাউন্ডার্স দেখতে পাচ্ছি উইদিন এ ভেরি ক্লোজ কমিউনিটি আর কি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে হয়তো এই জায়গাটাতে কিছুটা লাইক চেঞ্জেস আসবে আর কি। ইয়া অফকোর্স নো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, বিকজ এই জিনিসটা অ্যাকচুয়ালি অ্যাড্রেস করা উচিত যে যখন আমরা ওয়ান সেকেন্ড এটা টিচার ট্রেনিং কথাটা কিন্তু আবার এখানে চলে আসে যে টিচার এখানে হচ্ছে বা আমি টিচার যাকে সিলেক্ট করছি সেই কি আমার এই পার্টিকুলার কাজটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। কিছুক্ষণ আগে যেরকম ভাই আপনি মেনশন করলেন যে অন্টারপ্রেনারদের কিন্তু বেশ ডিফারেন্ট টাইপস অফ চ্যালেঞ্জেসও থাকে এবং একজন অন্টারপ্রেনারই আরেকজনের সেই চ্যালেঞ্জগুলো বা সেই কষ্টগুলো বোঝাতে পারে। ভাইয়া আপনি নিজেও তো সরাসরি চাকরি থেকে ছেড়ে দিয়ে আপনি আপনার নিজের অর্গানাইজেশন শুরু করলেন। স্টার্টিংয়ে নিশ্চয়ই হিউজ হিউজ অ্যামাউন্ট অফ সেলস আপনি পাননি বা হয়তো বা সেটা চানও নি, বাট স্টার্টিংয়ে উদ্যোক্তা হিসেবে আপনি কি কি চ্যালেঞ্জেস ফেস করেছিলেন? আমরা যেহেতু এমন একটা সেক্টরে ঢুকেছিলাম এবং এমন একটা প্রবলেম সলভ করতে নেমেছিলাম যেটা কিনা আগে বাংলাদেশে কেউ ট্রাই করে নাই বা খুব একটা এই ধরনের এক্সাম্পল নাই সামনে। সো বিইং এ ফাস্ট মুভার ইন এ মার্কেট ইজ ভেরি চ্যালেঞ্জিং, কারণ ইউ ডোন্ট নো হোয়াটস গোনা ওয়ার্ক, হোয়াটস নট গোনা ওয়ার্ক, এবং অনেক ভুল নিজেদেরকে করতে হয়। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হইতেছে যেহেতু এই যে বাচ্চাদের ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং স্কিল, এই জিনিসগুলো শেখানোটা কেন জরুরি এইটার নিয়ে যেহেতু অ্যাওয়ারনেস নাই প্যারেন্টসদের ভেতরে, সো ওই জায়গাতেও মার্কেট রেডি করতে, অ্যাওয়্যার করতে অনেক বেশি আমাদেরকে এফোর্ট দিতে হয়েছে। সো এই জিনিসগুলা করা কন্টিনিউয়াসলি এবং ধৈর্য ধরে বছরের পর বছর মার্কেট রেডি করাটা একটা অনেক বড় কি বলবো যে চ্যালেঞ্জের বিষয়। অন দ্য আদার হ্যান্ড দেয়ার আর স্টার্ট আপ যারা কিনা খুব কুইকলি হয়তো একটা মার্কেটে একটা প্রবলেম আইডেন্টিফাই করছে, একটা ডিমান্ড অলরেডি আছে, সে একটা সলিউশন খুব ভালো তৈরি করছে এবং ইনস্ট্যান্টলি মানে ওইটা হিট করছে। হ্যাঁ, সো সো there are cases like that and there are cases like us যেখানে কিনা দ্য প্রবলেমটা ইটসেলফ অ্যাপারেন্টলি ইজ নট সারফেস লেভেলে দেখা যাচ্ছে, এটা খুব ডিপলি রুটেড এবং পিপল আর নট কাইন্ড অফ রিয়েলাইজিং দ্যাট। সো এই ধরনের ইস্যু যখন হয় ইউ হ্যাভ টু হ্যাভ দ্য মাইন্ডসেট যে আমাকে লং টার্ম গেম খেলতে হবে। এবং আমি যখন শুরু করছি আমার ইয়াটাই ছিল যে আমি 10 বছর আগে মার্কেটে ঢুকেছি, সো আগামী 10 বছর আমাকে সারভাইভ করতে হবে, আগামী 10 বছর আমাকে ভালো ভালো কিছু প্রোডাক্ট সার্ভিস ডেভেলপ করতে হবে যেগুলা প্যারেন্টসরা নিবে টাকা খরচ করে, এই জিনিসগুলো যেন হয়। সো এবং সেটা করতে যাওয়ার ক্ষেত্রে যেহেতু এই ধরনের স্কিল হিউম্যান রিসোর্সও নাই মার্কেটে, যে বাংলাদেশে তো ডিজনি নাই, বাংলাদেশে তো লেগো নাই, সো যেহেতু এই ধরনের কোনো কোম্পানি নাই, এই ধরনের হিউম্যান রিসোর্স তো রেডি নেই। সো ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর আস ইজ টু প্রিপেয়ার দোজ কাইন্ড অফ পিপল। এবং সেটার জন্য যেমন আমি প্রথমে প্রায় 2-3 বছর নিজে পড়াশোনা করছি, হাউ টু টেল এ বেটার স্টোরি ফর কিডস, হাউ টু মেক এ প্রোডাক্ট ফর কিডস, মানে লাইক এই জিনিসগুলা যেহেতু আমি রেডি পাই নাই, আমাকে, আমাদের কো ফাউন্ডারদেরকে, আমাদের আর্লি এমপ্লয়ি যারা ছিল তাদেরকে নিজেদেরকে বছরের পর বছর শিখে উই বিকেম দ্য প্রোডাক্ট ডেভেলপার। সো দ্যাট ওয়াজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং থিং আর কি, যে ইউ ডোন্ট গেট এনি এক্সপার্ট ইন দ্য মার্কেট ইজ নট রেডি, বাট ইয়েট ইউ নো দিস ইজ সো ইম্পর্টেন্ট টু ডু, দেন অ্যাট দ্যাট সিনারিও কন্টিনিউয়াসলি মাসের পর মাস, বছরের পর বছর trying to aware and educate a lot of parents. So oita, that is a very difficult journey. Of course, yeah. ডিফিকাল্ট জার্নি তো বটেই, এর থেকেও আই থিঙ্ক খুবই ডিফিকাল্ট রাইট নাও আমাদের যারা অডিয়েন্স যারা দেখছে এবং আমাদের এখন যারা এখনও কোনো পার্টিকুলার কোম্পানিতে এখনও ঢুকেনি, তারা এখন প্রপারলি যে
পিন পয়েন্ট করবে যে এই জায়গাটায় চাকরি করলে অথবা এই স্কিলটা শিখলে বা এই জিনিসটা জানলেই ইন দ্য ফিউচার আমার এই চাকরিটার ডিমান্ড থাকবেই নাকি, এটা কিন্তু বের করাটা খুবই ডিফিকাল্ট। difficult. যেমন আজ থেকে আরও অনেক যদি আমরা 20 বছর আগেই চিন্তা করি, আমরা অনেক ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্কের কথা আমরা প্রেডিক্ট করতে পারতাম একটু হলেও, বাট এখন এই এআই এর যুগে এসে অনেক কিছুর প্রেডিক্ট করাটা ডিফিকাল্ট। কিন্তু তারপরেও একটা কোয়েশ্চেন করতেই হয় ভাইয়া, যে আজ থেকে 10 না, ধরেন আজ থেকে 20 বছর পর আপনার কাছে কি মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থা ও আমাদের কর্মসংস্থান ঠিক কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত না কেমন হবে? হবেটা তো হয়তো বা ভেরি ডিফিকাল্ট টু সে, বাট ধরেন আপনার কাছে যদি সেই পাওয়ারটা থাকতো, তাহলে আপনি সেখানে কি কি লাইক ট্রান্সফরমেশন আনতেন? In the education space ইয়েস, itself. এডুকেশন স্পেস আমরা একবার বলি, পরে কর্মসংস্থানটাও বলবো। আচ্ছা, আই থিঙ্ক এডুকেশন স্পেসে আমাদেরকে মোর ফোকাস করা উচিত অন দ্য স্কিলস একদম আর্লি এজ থেকে, যেটা আমি বলছিলাম যে হয়তো ইনিশিয়ালি কমিউনিকেশন, প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, আস্কিং কোয়েশ্চেন। আই থিঙ্ক দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্কিল, যে আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্কিল। এটা আমরা শেখাই না বাচ্চাদেরকে, এবং যে ওরা কেউ প্রশ্ন করলে এই প্রশ্ন কেন, এটা স্যাররাও যেমন বকা দেয়, বাবা মা বকা দেয়, হ্যাঁ, লাইক অ্যান্ড দেন পিপল লস দ্য এবিলিটি টু আস্ক কোয়েশ্চেন, বাট আস্কিং কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আই থিঙ্ক সো এই জিনিসগুলোকে প্রায়োরিটাইজ করা, এবং আগে যেটা বলছিলাম যে এইটা যারা স্যার মানে ডেলিভার করবে, দ্য টিচার্স, তাদেরকে দ্য রাইট গ্রুপ অফ টিচার্স উইথ দ্য রাইট ইনসেন্টিভ থাকা। আমি মনে করি না যে স্কুলে, মানে স্কুল লেভেলে, হাই স্কুল ইউনিভার্সিটিতে না যাই, বাট স্কুল লেভেলে আমার মাল্টিমিডিয়া ক্লাসরুম, ল্যাব ট্যাব, অমুক কিছু, মানে অনেক ইনফ্রাস্ট্রাকচার থাকা মানে যে এই স্কুলে খুব ভালো এডুকেশন হচ্ছে, নট নেসেসারি। আজকে থেকে 200 বছর আগে গাছতলাতে ইমামরা কিংবা মানে শিক্ষক যারা ছিলেন তখন তারা যে মক্তব বসাইতেন, বা যেই ধরনের ওইখান থেকে যেসব মানুষ বের হয়ে আসছে, হ্যাঁ, আমাদের বাংলার বা বাংলাদেশে যেসব মহামানবরা বের হয়ে আসছে, আমরা তো আজকে আমাদের এত সুন্দর স্কুল, এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, ওইখান থেকে ওই ধরনের মানুষ বের করে আনতে পারি না। সো তার মানে হচ্ছে যে একটা মানুষ কে রেডি করার জন্য, একটা ভালো হিউম্যান বিইং তৈরি করার তো আসলে কাজ একটা এডুকেশন ইনস্টিটিউশনের, সেই জায়গাটার যে কোর জায়গাটা, ওইটা সামহাউ উই আর মিসিং। সো উই হ্যাভ টু গেট ব্যাক টু দ্যাট কোর, এবং একটা ভালো গুড সিটিজেন তৈরি করার জন্য আমার অন্য মানুষের প্রতি সহানুভূতি, সহমর্মিতা, এই জিনিসগুলো আমি, ভ্যালুজ, এথিক্স, এই জিনিসগুলো আমি দিচ্ছি কি না, এই জিনিসগুলো আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা শুড কন্টিনিউ, মানে ইভেন থ্রু আউট দ্য টার্সিয়ারি লেভেল পর্যন্ত। আই থিঙ্ক ইন লাইক কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি লেভেলে দেয়ার শুড বি কোর্সেস অন এথিক্স। হ্যাঁ, কারণ হচ্ছে এখন এই যে এআই যারা বানাচ্ছে, এআই টুলস অ্যান্ড লাইক যারা কোডিং করতেছে, দে আর অলসো টেকিং এথিক্যাল ডিসিশনস, তাই না? যে ফর এক্সাম্পল টেসলার গাড়িটা, সে যখন যাচ্ছে, হঠাৎ সেলফ ড্রিভেন কার, হঠাৎ তার গাড়ির সামনে একটা ছোট বাচ্চা এসে পড়লো। এখন এত সেলফ ড্রিভেন কার রান বাই অ্যান এআই, এখন এই এআইটা কী সিদ্ধান্ত নেবে? সে জানে আমি যদি ওরে সাইড দিতে যাই, তাহলে আমি গাছের সাথে বাড়ি খাবো বাইক করে, আমার যে প্যাসেঞ্জার্স আছে দে উইল ডাই, অ্যান্ড আমি যদি সেটা না করি, আমি তাহলে দ্য চাইল্ড উইল ডাই। হোয়াট আই উইল ডিসাইড টু ডু। এখন ওকে যে প্রোগ্রামিং করছে, সেই ব্যক্তিটা ডিসাইড করছে হোয়াট দিস এআই উইল ডু। তার মানে হইতেছে দ্য ইঞ্জিনিয়ার্স হ্যাভ নাও ওয়ে মোর পাওয়ার টু ডিসাইড হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। এখন সেই ছেলেটা বা সেই মেয়েটা যদি তার এথিক্স, ভ্যালুজের ফাউন্ডেশনটা খুব স্ট্রং না থাকে, তাহলে ও কিভাবে, কারণ ওর একটা কোড, একটা লাইন ক্যান চেঞ্জ আ লট অফ থিংস, রাইট? লাইক সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক এই সময়টাতে যত সামনে আসছে, এথিক্স অ্যান্ড ভ্যালুসটা শেখানো অ্যাট এভরি লেভেল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যখন বাচ্চা ছোট থাকে তখন তাদেরকে আমরা শেখাই মিথ্যা বলবা না, অন্যকে হেল্প করবাই, সেই, বাট একটা ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টকে নিশ্চয়ই আমরা সেম জিনিস শেখাবো না, ডিফারেন্ট জিনিস শেখাইতে হবে, রাইট? লাইক কারণ সে বড় হয়েছে, সে আর কিছুদিন পরে সে একজন লাইক একদম
মানে সিটিজেন, মানে সে চাকরি বাকরি করবে, সে ফ্যামিলি হবে, সে একটা জায়গায় বড় কাজ করবে, তার একটা ডিসিশনের কারণে হাজার হাজার এমপ্লয়ি ক্যান গেট এফেক্টেড। সো ওই সময়টাতে তাকে এই জিনিসগুলা, এই যে যারা আমরা স্টার্ট আপ করতেছে, স্টার্ট আপ ফাউন্ডার, একটা স্টার্ট আপ ফাউন্ডারের অনেক সিদ্ধান্ত আছে যেগুলোর ভেতরে তাকে এই মোরাল ডাইলেমার ভেতর দিয়ে যেতে হয়। আমি কি এইটা করব না এটা করব, ইজ ইট দ্য রাইট থিং অর ইজ ইট নট দ্য রাইট থিং? সো সো দ্যাটস ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট। না অ্যাকচুয়ালি এইভাবে কিন্তু আমরা অনেকেই চিন্তা করি না যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যেমন আপনি ইঞ্জিনিয়ারের যে এক্সাম্পলটা দিলেন, নর্মালি তো এথিক্স সবাই জানার লাগে, সত্য কথা বলতে হবে অ্যান্ড অল, কিন্তু এটা থেকে যে একদম জীবন মরণ একটা জিনিস চলে আসে এবং খুবই রিয়ালিস্টিক, খুব ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, এভাবে কিন্তু আমরা অনেকেই ভাবি না। কিছুক্ষণ আগে যেরকম স্টার্ট আপ নিয়ে কথাটা বললেন ভাইয়া, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ধরেন একজন খুবই এথিক্যাল, সে প্রপারলি সে তার শিক্ষা টিক্ষা সে সবই ঠিকঠাক করলো, তার প্রপার স্কিল আছে, এসব কিছু মিলিয়ে তারপরে সে ফাইনালি তার স্টার্ট আপটাকে সে লঞ্চ করলো। কিন্তু তারপরেও বাংলাদেশে এই স্টার্ট আপ ইকোসিস্টেমের মাঝে আমি অনেক ডিফারেন্ট টাইপস অফ চ্যালেঞ্জেস দেখি, তার অনেক বাধার মোকাবেলা হতে হচ্ছে এভরি সিঙ্গল ডে। আপনার কাছে কি মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা? আমরা কি স্টার্ট আপ বলছি না উদ্যোগ বলছি? লাইক, কারণ স্টার্ট আপ তো একটা সার্টেন ইয়া, যে সংজ্ঞা অনুযায়ী যেটা কি, যে big enough problem, highly scalable, that means backed by technology, এবং it needs to be funded heavily, এবং initially it will make no money or less money, and at scale it will make money, right? Like, so that's the whole startup Idea. hypothesis, বা startup কিভাবে ফাংশন করে সেটা। আমি উদ্যোগটাই মিন করেছিলাম ভাইয়া, যে যদি একজনই এইভাবে করে As an entrepreneur, right? জি, Like, entrepreneur, whether he or she is like running a startup or not, right? Yeah, Like, yeah, so if it's about entrepreneur এবং entrepreneurship-এর আমাদের দেশের যে কি বলবো এনভায়রনমেন্ট, সেইটা যদি হয় প্রশ্ন, ওকে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি তো মনে করি যে ইজ অফ ডুইং বিজনেসের অবস্থা তো আমাদের খুব খারাপ। হ্যাঁ, মানে একটা এন্টারপ্রেনার আমাদের দেশে একটা ব্যবসা শুরু করবে, তাকে যে পরিমাণ হ্যাসেল পোহাইতে হয়, এইটা মানে আমরা তো 180তম না মনে হয় ইজ অফ ডুইং বিজনেসে। সো দ্যাট টেলস দ্য স্টোরি, রাইট? সো দ্যাট ইজ আ জেনারেল একটা ইস্যু। সেকেন্ড হচ্ছে যে আমার মনে হয় যে মানে আরেকটা হইতেছে খুবই বাজে পলিসি আমাদের আছে, যে বাইরে থেকে টাকা আনা যাবে, মানে ইনভেস্টমেন্ট আসবে কিন্তু আর ইনভেস্টমেন্ট বাইরে দিতে পারবে না। হ্যাঁ, সো এই পলিসির কারণে বাংলাদেশে কেউ ইনভেস্ট করে না। সো অল দিস স্টার্ট আপ দ্যাট রেইজ মানি, লাইক সিরিজ এ বি এ, সবগুলো হইতেছে টিঙ্গাপুরে রেজিস্টার। সো ইনভেস্টমেন্ট কিন্তু ওইখানে হয়েছে, তারপরে এখানে বাংলাদেশে টাকা ঢুকছে। সো ওইটা একটা ফান্ডামেন্টালি একটা মানে লাইক দ্য রং পলিসি। আই ডোন্ট নো ইয়ার যে ওয়াই উই আর নট চেঞ্জিং দ্যাট। আদার দেন দ্যাট আরেকটা হয়েছে যে দ্য থার্ড ওয়ান আই থিঙ্ক is again, we don't have enough role models. রোল মডেল অফকোর্স অনেক মানে রোল মডেল এন্টারপ্রেনার। আমি জাস্ট কয়েকদিন আগে আমি জিজ্ঞেস করতেছিলাম, একটা প্রশ্ন করছিলাম যে আচ্ছা, হু আর দ্য 5 ইন্সপায়ারিং বাংলাদেশে আছে থাকে এরকম, লাইক আমি জাস্ট আমার ওয়ালে জিজ্ঞেস করছি। অ্যান্ড দেন এবং আমি নিজে ভাবতেছিলাম যে আমি কোন এরকম ইন্সপায়ার, আমি দেখি 4-এর পরে আর 5 পর্যন্ত যাইতে পারি না। অ্যান্ড দেন লাইক আমার ক্ষেত্রে ছিল যে ডক্টর নিউজ, মানে লাইক ফজল হাসান আবেদ তো মারা গেছেন, রাইট? লাইক হি ইজ অলসো অ্যান এন্টারপ্রেনার, রাইট? লাইক সোশ্যাল এন্টারপ্রেনার। সো ওনার বাদ দিলে তাহলে আমার লিস্ট ছিল হইতেছে ডক্টর নিউজ, অ্যান্ড দেন আইমান, অ্যান্ড দেন সোহাগ ভাই রকমারির, অ্যান্ড দেন তারেক ভাই হচ্ছে আমাদের ক্যাট কলেজের বড় ভাই, এন্ড্রয়েডের co-founder, and then I was like thinking who else. তারপরে মনে হলো যে কামাল কাদির, বিকাশের, দেন আহমদুল্লাহ, লাইক আসুন্না ফাউন্ডেশনের, রাইট? and then there are like 100 people commented on those like ওই পোস্টে, এবং আমি দেখলাম যে না মোটামুটিভাবে যেরকম তখন র্যাঙ্ক করলাম যে ফার্স্ট সেকেন্ড থার্ড কে। সো দ্য ফার্স্ট ওয়াজ ডক্টর ইউনুস, দ্য সেকেন্ড ওয়াজ সোহাগ ভাই রকমারির, অ্যান্ড থার্ড ওয়ান ওয়াজ এই যে আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশনের। হ্যাঁ, এবং all of them are like entrepreneurs. Someone is a social entrepreneur, someone is like মানে আর সোহাগ ভাই আমি মনে করি আমি বলি যে উনি বাংলার এলন মাস্ক, simply because সোহাগ ভাই, the range of companies that he has built over the time,
ফ্রম এডুকেশন টু লাইক এই অন্যরকম বিজ্ঞান বাক্স টু মানে অন্যরকম গ্রুপের আন্ডারে এমন সব কোম্পানিজ আছে অনেকে আমরা হয়তো রকমাইটারি সবচেয়ে বেশি জানি। সো সোহাগ ভাইয়ের মতো এরকম আরও 5জন এন্টারপ্রেনার, এবং ফানিলি এনাফ দেয়ার ইজ নো স্টার্ট আপ ফাউন্ডার ইন দ্যাট লিস্ট, মানে হাই ফ্লাইং স্টার্ট আপ ফাউন্ডার্স যারা খুব সাকসেসফুল, তার মানে হচ্ছে যে দে আর নট ইন্সপায়ারিং এনাফ ফর দ্য আদার পিপল, দ্য নেক্সট জেনারেশন অফ লাইক লেটস সে ফাউন্ডার্স। জি কেন? কারণ হয়তো যে এই ফাউন্ডাররা যারা সাকসেসফুল হয়েছে দে আর নট শেয়ারিং এনাফ অ্যাবাউট দেয়ার জার্নি, অ্যাবাউট দেয়ার চ্যালেঞ্জ। সো তাহলে আমরা লেটস যদি 10জন এন্টারপ্রেনার উই ডিসাইড যে আমরা উইল শেয়ার আওয়ার স্টোরিজ, উইল সাপোর্ট আদার এন্টারপ্রেনার্স অ্যান্ড তাহলেই না আরও 100-1000 তৈরি হবে। সো আই থিঙ্ক আমাদের মার্কেটে এইটা একটা বড় ল্যাকিংস আছে যে উই ডোন্ট হ্যাভ এনাফ লাইক রোল মডেল, যে আমি ওনার মতো হইতে চাই, আমি এর মতো হইতে চাই, অ্যান্ড দ্যাট ইজ এ বিগ গ্যাপ। সো হ্যাঁ, এই কারণে আমি মনে করি যে আমরা যারা ফাউন্ডার্স আছি, ইফ এনাফ নাম্বার অফ ফাউন্ডার্স স্টার্ট টু সাপোর্ট আদার ফাউন্ডার্স, স্টার্ট টু টক অ্যাবাউট দেয়ার চ্যালেঞ্জেস অ্যান্ড দেয়ার সাকসেসেস, এইটা একটা ভালো একটা পরিবেশ তৈরি করবে এবং অনেককেই কাইন্ড অফ মোটিভেট করবে। কারণ যত সাকসেসফুল এন্টারপ্রেনারই হোক, আমরা ভাবি যে আরে পাঠাওয়ের সিইও, পাঠাওয়ের ফাউন্ডার লাইক স্বপাপ, হ্যাঁ, তাদেরও যে প্রতিদিন কত ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয় এইটা যদি আমরা জানতাম, তাহলে অন্য যারা আমরা আছি আরও ছোট যারা নতুন শুরু করছে তারাও কিন্তু বুঝতাম যে ও আচ্ছা, লাইক এন্টারপ্রেনারশিপ ইজ নট অ্যাবাউট অল দিস ফ্যান্সি স্টাফ, রাইট? লাইক প্রতিদিনই আমাকে হাসলিং করতে হচ্ছে, স্ট্রাগল করতে হচ্ছে, বাট একই সাথে আই কুড রিলেট মোর উইথ দ্যাট পারসন। ট্রু। হ্যাঁ, সো আই থিঙ্ক ওই জিনিসটা একটা আমরা যদি করতে পারি তাহলে খুব ভালো হয়। অবশ্যই ভাইয়া। উদ্যোক্তাদের নিয়ে ভাইয়া আপনি প্রায় অনেক লেখালেখি করেন আপনার সোশ্যাল মিডিয়াতে, যেটার জন্য আমি শুরুতেই বলেছিলাম যে আপনি রাইটার হিসেবেও বেশ ফেমাস। আমি যদি আপনার আরেকটা লাইন একটু পড়ে শোনাই এবং এটার একটু আমরা বিশ্লেষণটা চাচ্ছি। আপনি বলেছিলেন বাংলাদেশের স্টার্ট আপ ইকোসিস্টেম এমন একটা ফুটবল মাঠ যেখানে ফুটবলই নেই। তাহলে এই সমস্যার সলিউশন কোথায়? আচ্ছা, সো এটা যারা মানে জানেন না তাদের জন্য অ্যানালজিটা ছিল এরকম যে এটা একটা ফুটবল মাঠ, মানে হইতেছে এখানে সব খেলোয়াড়দের মানে স্টার্ট আপ ফাউন্ডারদেরকে আমরা বলছি যে আসো তোমরা, আমরা খেলা শিখবো, এবং ফুটবল নাই মানে হইতেছে ফান্ডিং নাই, বুঝছি। মানে কেউ টাকা পয়সা দেয় না, এবং টাকা পয়সা আনার যে মেকানিজমটা সেটাও নাই, বাট আমরা মানে রোনালদো মেসি তৈরি করব, এই হইতেছে আমাদের লক্ষ্য, আমরা $1 বিলিয়ন স্টার্ট আপ বানায় ফেলাবো বাংলাদেশে। হ্যাঁ, কিন্তু ফুটবল তো নাই, মানে হইতেছে লোকাল ফান্ডিংও নাই, আবার এক্সটার্নাল বিদেশ থেকে যে ফান্ডিং আসবে সেটার জন্য রাইট পরিবেশও আমি তৈরি করি নাই, পলিসি নাই, এই যে যেটা আগে বলছিলাম যে আসবে কিন্তু টাকা বের হবে না। সো তাহলে এই রকম যদি আমরা বলি যে এইখান থেকে এইরকম একটা ফুটবল মাঠ থেকে রোনালদো মেসি বের হবে যেখানে ফুটবল নাই, ওকে বলা হচ্ছে যে ফুটবলের ভিডিও দেখো, ফুটবল কল্পনা করে লাথি টাথি দাও, এইভাবে করে খেলা শেখো, ফুটবল খেলা শেখো, এবং তারপরে আমরা রোনালদো মেসি হব। এই চাওয়াটা যতটা মানে একটা বোকার মতো চাওয়া, তেমনিভাবে আমাদের বাংলাদেশের স্টার্ট আপ ইকোসিস্টেম খুব ভালো হবে, খুব মানে জমজমাট বড় হবে, এইটা সেম বোকার মতো চাওয়া অনেকটা আর কি, বা নাইভ চাওয়া, যেখানে কিনা আমরা আমাদের দেশের এই স্টার্ট আপ সিনের সবচেয়ে বড় যে প্রবলেমটা দ্য ফুটবল, দ্য ফান্ডিং, এইটার ফ্লোটা ইনশিওর করতে পারি। সো দ্যাট ওয়াজ মানে ওই কথাটার মানে পেছনের ইয়ে আর কি। অফকোর্স ভাইয়া, যেরকম ফান্ডিংয়ে আপনি গ্যাপ বললেন, একই রকমভাবে স্কিল গ্যাপ আছে, এবং যদি এডুকেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে বলি আমাদের টিচার্সদেরও বেশ একটা ট্রেনিংয়ের গ্যাপটা সেখানে রয়েছে। যদি আমি আপনাকে ডাইরেক্টলি বলি যে উদ্যোক্তাদের জন্য সরকারি ও বেসরকারি পলিসিগুলো আপনার কাছে কি মনে হয়, কি কি চেঞ্জেস আনা উচিত? না, কিছু তো অলরেডি কথা বললামই আর কি, মানে সরকারি মানে আই ডোন্ট হ্যাভ মাচ এক্সপেকটেশন ফ্রম দ্য গভর্নমেন্ট ব্যুরোক্রেসি। আমি মনে করি যে গভর্নমেন্ট ব্যুরোক্রেসির মেইন রেসপন্সিবিলিটি হচ্ছে টু হ্যাভ পলিসিস, এবং থ্রু দ্যাট পলিসি ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট ওয়ার ইজ অফ ডুইং বিজনেস ইজ এনশিওর্ড, এবং দ্য গ্রোথ অফ আ বিজনেস ইজ এনশিওর্ড,
সো আই থিঙ্ক একটুকি তাদের কাজ। এর চেয়ে বেশি হইলে তখন অনেক বেশি চেপে বসলে তখন যারা এন্টারপ্রেনার বা এই এন্টারপ্রেনার স্পিরিটটা তখন হাঁসফাঁস করে। সো তখন তখন তার জন্য আরও কষ্ট হয় নতুন নতুন ইনোভেশন আনতে। যেমন পাঠাও যখন আসলো, বিকাশ যখন আসলো, আমাদের কিন্তু এই পলিসিগুলোই ছিল না, তাই না? এখন যখন ফিনটেক কাজ করতেছে, উই ডোন্ট হ্যাভ পলিসিজ অ্যারাউন্ড ফিনটেক, হ্যাঁ, কিন্তু অনেকগুলো ফিনটেক কোম্পানি কাজ করতেছে, তাই না? সো বাট ইটস এ গুড থিং যে ওরা বলতেছে না যে আমার এই পলিসি নাই অথবা আমি তোমাকে অপারেটই করতে দিব না। সো হুইচ ইজ এ গুড থিং, হুইচ ইজ এ পজিটিভ থিং। বাট একই সাথে এই পলিসিগুলো এখনও কেন হচ্ছে না, এটা হয়ে যাওয়া উচিত, বিকজ দে আর অলরেডি কোম্পানিজ ওয়ার্কিং অ্যান্ড রেজিং মিলিয়ন্স অ্যান্ড দেন ম্যানেজিং মিলিয়ন্স অফ টাকা অফ পিপল মানি, রাইট? বাট উই ডোন্ট হ্যাভ দ্য পলিসি। সো আই থিঙ্ক ওই জায়গাগুলোতে আমাদের কাজ করা উচিত, দ্য পলিসি সাইড অফ ইট ফ্রম দ্য গভর্নমেন্ট। প্রাইভেট সেক্টর বা বেসরকারি সংস্থা কি করতে পারে, আই অ্যাকচুয়ালি ডোন্ট নো, বাট হোয়াট আই উইশ দ্য বাংলাদেশি বিগ বিজনেসম্যান শুড হ্যাভ ডান, বিশেষ করে যে বড় বড় যারা গ্রুপ অফ কোম্পানিজ আছে, তারা এখন যখন তারা সেকেন্ড জেনারেশন যারা আসছে বিজনেসে, তারা যদি তাদের অর্থের একটা অংশ যদি এই স্টার্ট আপ বা নতুন নতুন আইডিয়াগুলোতে ইনভেস্ট করতো, তাহলে আমাদের লোকাল ফান্ডিং সিনটা চেঞ্জ হইতো। সো আমি এটা খুবই আমার কাছে হাস্যকর লাগে যে যখন আমি দেখি যে অমুক একটা বড় গ্রুপ অফ কোম্পানি আরও 300 কোটি টাকা খরচ করে একটা কেকের ফ্যাক্টরি দিচ্ছে, অমুক একটা কোম্পানি 200 কোটি টাকা খরচ করে চিপসের ফ্যাক্টরি দিচ্ছে। আমার কথা হচ্ছে যে ভাই, বাংলাদেশে কি চিপসের অভাব পড়ছে? কেকের অভাব পড়ছে? বাচ্চারা কি চিপস খাইতে না পাইলে মারা যাইতেছে? Why don't you invest the 200 crore টাকা, or forget 200 crore, 50 crore টাকা into new things, যেটা কিনা and you take ownership stake of that company। আমাকে কেন এই একই জিনিস করতে হবে বারবার? সো আই থিঙ্ক এটা ইন্ডিয়াতেও ইভেন যারা বড় বড় কোম্পানি আছে, তারা তাদের মালিকরা, ফাউন্ডাররা কিন্তু তারা এখন হেভিলি ইনভেস্ট করতেছে অন স্টার্ট আপস, যেটা আমাদের দেশে নাই। অথচ আমাদের দেশে কিন্তু এরকম বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ আছে। সো লোকাল ফান্ডিং যদি আমরা ইনশিওর আগে না করতে পারি, আমরা বাইরে থেকে ফান্ডিং আসবে সেটা কেন আশা করি? কীভাবে পড়বো? অবশ্যই। ভাই, আমরা ইন ডিটেলস আমরা অ্যাকচুয়ালি অন্টারপ্রেনারশিপ নিয়ে অনেক কথা বললাম, এডুকেশন নিয়ে অনেক কথা বললাম, আর একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই। আমরা উনো গেমটা অনেকেই খেলেছি। সো লাইট অফ হোপ ও ওয়াটার এইড মিলে উনোর মতো একটা গেম তৈরি করেছে, এবং যেটা এডটেক ও গেমিফিকেশন নিয়েও কাজ করছে। ভবিষ্যতে আপনার কাছে কি মনে হয় যে এডুকেশনে গেমিফিকেশন কনসেপ্টটা কতটুকু ইম্পর্টেন্ট হতে পারে? আই থিঙ্ক মানে বাচ্চারা যে জিনিস পছন্দ করে অথবা হিউম্যান যে জিনিস পছন্দ করে, সেইটার সাথে যদি লার্নিংটাকে মিক্স করে দেওয়া যায়, দ্যাট ইজ দ্য ওয়ান্ডারফুল ওয়ে অফ টিচিং এনিথিং। সো গেমিফিকেশন অ্যান্ড গেমিফাইড লার্নিং আই থিঙ্ক উইল বি আ ফিউচার ফর এডুকেশন। কারণ গেমের আর একটা মজার জিনিস হচ্ছে যে থ্রু গেমস ইউ ক্যান পুট প্লেয়ার্স ইনটু ডিফিকাল্ট সিচুয়েশনস, এবং দেন ইউ আস্ক দ্য প্লেয়ার টু টেক দ্য ডিসিশন। সো থ্রু গেমিং ইউ মে নট ইনফর্ম, কারণ ইনফরমেশনের অভাব এখন নাই, ইনফরমেশন আমরা পেতেই পারি, বাট সেই ইনফরমেশন নিয়ে হাউ ডু ইউ প্রসেস দ্যাট ইনফরমেশন অ্যান্ড ইউজ দ্যাট ইনফরমেশন ইন রিয়েল লাইফ অথবা ইন এ গেমিফাইড সিনারিও ইনসাইড এ গেম is a wonderful way to teach and train human brain to become a better problem solver. So I think if we can do that well, it can be a game changer. Can be case to case basis, and so it is an interesting way of looking at the future of education আর কি। Of course. সিমুলেশন গেমে মানে যেমন পাইলটরা কিন্তু যারা যখন পাইলটের ট্রেনিং হয়, ও কি ফার্স্টেই যায় ওরা বিমান তো আর ধরায় দেয় না, ও কিন্তু সিমুলেশন দিয়ে প্র্যাকটিসটা করে, রাইট? লাইক সো আই থিঙ্ক সো সিমিলার কাইন্ড অফ like model if we can apply to learning, and especially learning these skills, is a creativity, critical thinking, problem solving to students, that will be a very interesting like way to teach children or students.
অফকোর্স ভাইয়া, আমরা গেম নিয়ে যেহেতু কথা বলছি, সো ইটস টাইম ফর আওয়ার গেম। আমরা এখানে একটা ছোট সেকশন করি যেখানে আমরা র্যাপিড ফায়ার রাউন্ড খেলি। সেটার রুলসগুলো খুবই সিম্পল। আমি যে কোয়েশ্চেনগুলো করবো আপনি ইনস্ট্যান্টলি আপনার মাথায় যেটা আসে সেইটাই অ্যান্সার দিবেন, ট্রাই করবেন এক সেন্টেন্সে উত্তর দেওয়ার। তাহলে ভাই, আর ইউ রেডি? শুরু করে ফেলি আমরা তাহলে। ওকে, ফার্স্ট ডে ভাইয়া, নিজেকে এক ওয়ার্ডে ডিসক্রাইব করুন। প্রবলেম সলভার। ওয়াও। আপনার ফেভারিট বুক? অ্যানিম্যাল ফার্ম। ও, জর্জ অরওয়েল, এনিম্যাল ফার্ম, গ্রেট। আপনার কাছে কি মনে হয় আপনার বেস্ট হ্যাবিট কোনটা যেটা আপনাকে সাকসেসফুল বানিয়েছে? স্পেন্ডিং 90% অফ দ্য টাইম উইথ দ্য প্রবলেম। ও ওয়াও। আচ্ছা, বেস্ট হ্যাবিট বললেন, ওয়ার্স্ট হ্যাবিটটাও আমরা একটু জানতে চাই ফ্রম আ সিইওর পয়েন্ট অফ ভিউ। মানে আপনি নিজের ক্রিটিক করে নিজের ওয়ার্স্ট হ্যাবিটটা আমাদের সাথে শেয়ার করতে পারবেন কি? লিঙ্গারিং উইথ দ্য সলিউশন এবং ট্রাইং আউট 5 ডিফারেন্ট সলিউশনস অ্যান্ড ট্রাইং টু মেক ইট পারফেক্ট। সো লিঙ্গারিং উইথ দ্য সলিউশন। বিং আ পারফেকশনিস্ট আর কি, যাতে হ্যাঁ, এখন একটু এটা মানে এখন কমে গেছে। নাও আই নো যে আই কান্ট মেক এভরিথিং পারফেক্ট। ওকে। সো মার্কেট উইল সে ওয়েদার ইজ গুড অর নট। সো হ্যাঁ, এই স্বভাবটা একটু কমছে আর কি। ইন আ ওয়ে আমি বলবো উইকনেসটাও কিন্তু একটা স্ট্রেংথ, যেটা আপনি মাত্র শেয়ার করলেন টু সাম এক্সটেন্ট। হ্যাঁ, বাট it depends. There are time you have to launch fast, and there are time you can take some time and then launch slow. So depending on the product type. ওকে ভাই, আমরা যখন এই অন্টারপ্রেনার্সদের নিয়ে আলোচনা করি বা চিন্তা করি, ওদের মাইন্ডসেট আমরা বোঝার ট্রাই করি, সবার আগেই আসে যে তারা খুব সকালে ঘুম থেকে উঠে তাদের একটা প্রপার রুটিন মাফিক তারা দিন কাটায়। অন্টারপ্রেনারদের মানে ডে অফ অ্যান অন্টারপ্রেনার আমরা তাই দেখি। আপনার কাছে কি মনে হয়, বা আপনি আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন যে আপনি সকালে উঠে প্রথম কোন কাজটি করেন? সকালে উঠে আমি আমার বাচ্চা এবং আমার বউ দুজন শুয়ে থাকে, আমি তাদের গালে চুমু খাই। খুব ভালো। মানে আপনি সেই রকমভাবে যে একটা ফ্যামিলি বন্ডিং ক্রিয়েট করছেন, এটা যে লাইক একজন অন্টারপ্রেনার বলি বা একজন মানুষ বলি, একজন মানুষ হিসেবে কতটুকু ইম্পর্টেন্ট আমরা মাঝে মাঝে সেটাই ভুলে যাই। ওকে, আপনার কাছে কোনটা বেটার মনে হয়? আই থিঙ্ক আমি এটার অ্যান্সার জানি, বাট তারপরেও প্রশ্ন করছি, জব নাকি বিজনেস? আমার কাছে কোনটা ভালো মনে হয়? বিজনেস। বিজনেস, অফকোর্স। অধিকাংশই আমি রাইট নাও দেখি যারা তরুণরা যারা আছে, আমাদের যে জেনজি যারা, তারা জেনারেলি কিন্তু এই বিজনেসটাকেই বেশি প্রেফার করছে। ওকে ভাইয়া, যদি আপনি নতুন আরেকটা ব্যবসা শুরু করতেন, সেটা কোন ইন্ডাস্ট্রিতে হতো আর কিসের হতো? এগ্রিকালচার। ওকে, এটা নিয়ে একটু কি জানতে পারি ওয়াই? ফার্স্ট অফ অল সবারই খাইতে হয়, সো ইটস এ কনস্ট্যান্ট ডিমান্ড। আমাদের দেশে আমাদের ফুড সিকিউরিটির অবস্থা খুব খারাপ। মানে লাইক উই ডোন্ট প্রডিউস এ লট অফ থিংস, মানে দ্য ইনপুটস, দ্য বীজ এবং এই সারটার এগুলো। সো আই থিঙ্ক ওয়ান অফ দ্য বিগেস্ট রিস্ক অ্যাজ এ কান্ট্রি উই হ্যাভ ইজ নট হ্যাভিং আওয়ার ফুড সিকিউরিটি। একে তো হচ্ছে যে চাষের জমি টমি কমতেছে, সো এরকম। সো আই থিঙ্ক এগ্রিকালচার ইজ সামথিং দ্যাট দ্য স্মার্টেস্ট পিপল ইন বাংলাদেশ শুড গেট ইন টু। এটা at the same time good business, like there is money into it, and smart people can figure out and improve the whole system. So ট্রু, বিকজ আমরা প্রায়ই কিন্তু প্রাইমারি সেক্টর নিয়ে চিন্তা করলে ভাবি যে এটা তেমন একটা লাভ হবে না ইন দ্য ফিউচার, বিকজ এটার পার ইউনিট তো প্রফিট তেমন একটা না। কিন্তু এটার যে ম্যাস মার্কেট হিসেবে এটা কতটা ডিম্যান্ড এবং কতটুকু আমরা প্রফিট আনতে পারি, জেনারেট করতে পারি, এই নিয়ে আমরা ভাবি না। ভাইয়া, নেক্সট কোয়েশ্চেন, ভবিষ্যতে আপনি কোন দেশে সবচেয়ে বড় ব্র্যান্ড হিসেবে গুফি বা লাইট অফ হোপ নিয়ে দেখতে চান? the US and European market basically. ওকে ওকে, গ্রেট। হয়তো বা যেহেতু আপনি ছোটোবেলায় মানে অনেক বাচ্চাদেরকে নিয়ে যেহেতু কাজ করেন, হয়তো ওদের সাথে বসে বসে বিভিন্ন কার্টুনও দেখা হয়। সো ছোটোবেলার সবচেয়ে পছন্দের কার্টুন কোনটা? ক্যাপ্টেন প্ল্যানেট। ও, ক্যাপ্টেন প্ল্যানেট, গ্রেট। বাংলাদেশে যদিও এটা একটু কন্ট্রোভার্সি হতে পারে, বা আপনি আপনার মনের মানে যেইটা আপনার মনে হয় সেভাবেই বলে দেন, বাংলাদেশে আপনার সবচেয়ে ফেভারিট উদ্যোক্তাকে? সোহাগ ভাই, অন্যরকম। ও আচ্ছা, কিছুক্ষণ আগেই তাহলে আমরা তার কথা ডিটেলসে জানলাম। ওকে, আমরা অনেকেই কিন্তু পাস্টের কথা, বাট আমার ফেভারিট মেন্টর ইজ ফজলে হাসান আবেদ ফ্রম ব্র্যাক। ওকে, আচ্ছা। সো আমরা অনেকেই এটা চিন্তা করি যে যদি আমি পাস্টে ফিরে যেতাম তাহলে কি কি জিনিস আরেকবার করতাম বা কোনটা একটু ডিফারেন্টভাবে করতাম। আপনি যদি পাস্টে ফিরে যাওয়ার সুযোগ পান তাহলে কোন ভুলটা ঠিক করতে চাইবেন?
কোন ভুলটা ঠিক করতে চাবো না? না চাইবেন মানে কোন চাইবো। চেঞ্জটা আপনি আনতে চাবেন? I don't regret what I have gone through so far. গ্রেট। So আমি মনে করি যে everything that I have gone through, it made me who I am today. So হয়তো ওইরকম কোনো একটা খারাপ ডিসিশন বা একটা খারাপ স্মৃতি আমি মুছে দিতে চাই, বাট এটার রিপল এফেক্ট কী পড়বে অন মাই সেলফ অ্যান্ড দেন দ্য পার্সন আই উইল বিকাম, আই ডোন্ট নো। সো আই এম হ্যাপি উইথ হু আই এম অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ এনিথিং ইন মাই পাস্ট। ওয়াও, গ্রেট। বিকজ আমরা কয়জনই আর পাই যারা এটা এইভাবে করে বলতে পারে। সো এরকম একজন মানুষের পাশে বসে আছি, আমার ভালোই লাগছে যে নিজের থেকেই বলছেন যে ইউ ডোন্ট হ্যাভ এনি রিগ্রেট। ও হ্যাঁ, মানে আমি প্রাউডলি বলি যে ভাই সারা পৃথিবীতে যদি বলা হয় যে দ্য হ্যাপিয়েস্ট পিপল, আমার চেয়ে যদি বেশি খোঁজা যায় হাতের 10 আঙ্গুল শেষ হবে না। লাইক আই এম প্রবাবলি ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট পারসন অ্যালাইভ অন আর্থ। সো মাশাআল্লাহ, ওয়াও। ভাইয়া আমি যদি জাস্ট ডাইরেক্টলি বলি, র্যাপিড ফায়ারের মধ্যেই যদিও আছি তাও বলে ফেলি, আমি কি করলে এত হ্যাপি হব? আই থিঙ্ক দ্যার আর লাইক একটা হচ্ছে যে ম্যারিং দ্য রাইট পারসন, ওয়াও। very important. Second হচ্ছে doing the work that you really love, and try to give back to the society, having a giving mindset. That's it. মানে আমার ক্ষেত্রে এই 3টা চিট কোড কাজে দিছে। ওয়াও, গ্রেট। ওকে, আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন ভাইয়া, আপনি যদি এক সপ্তাহের জন্য প্রাইম মিনিস্টার হতে পারতেন তাহলে কি করতেন? তাহলে ওই যে শিক্ষকদের যারা আছে তারা যেন মানে শিক্ষা সচিব হতে পারে, এই যে ক্যারিয়ার পাথে এইটা একদম আইন করে মানে লিখে দিতাম যেন এটা আর কেউ বদলাইতে না পারে। গ্রেট। থ্রু আউট দিস এন্টায়ার ডিসকাশন ভাই আমরা তো অনেকগুলো সমস্যা নিয়ে আলোচনা করেছি, শিক্ষকদের মধ্যে, বাংলাদেশের মধ্যে। আচ্ছা, যদি আমি আপনাকে ক্লিয়ারলি আস্ক করি যে বাংলাদেশের মধ্যে আপনার মতে সবচেয়ে বড় সমস্যা কোনটা? বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সমস্যা কোনটা? একটা পয়েন্ট আউট করা ডিফিকাল্ট। না না না, ওইটা না, মানে আমি জাস্ট ভাবছি যে এটা কি আমি সমস্যাটা তো সবসময় আমরা দেখি যে যেটা মানে লাইক প্রকাশ হয়েছে, কিন্তু সমস্যাটার কারণটার দিকে তাকাই না। আই থিঙ্ক দ্য বিগেস্ট প্রবলেম বা সমস্যাটা যেটা সেটা হইতেছে যে আমরা এডুকেশনের পারপাস কি একটা মানুষের জীবনে, এই সংজ্ঞাটাতেই আমরা ভুল করতেছি, এবং এইটার রিপেল এফেক্ট ইজ এভরিওয়্যার। We are not understanding what education means, what is the purpose of education in a primary school, in a secondary school, in a tertiary school, and we're running in a wrong direction, I think, and that is the main problem of whatever problem we have now. তাহলে ভাইয়া আপনি যদি একটু ক্লিয়ারলি আমাদেরকে বলতেন যে হোয়াট রিয়েলি ইজ দ্য পারপাস অফ এডুকেশন? The purpose of education is the training of mind to become a better human being. That's it. Nothing else. এখন in that process you want to be a person যে কিনা সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারবে, সেটার জন্য you need some skills so that you can contribute. That's it, আর কিছু না। And that's why people are teaching you যে ম্যাথ, সায়েন্স এগুলো একটু শিখতে হবে so that you can do job and you can earn. Meaning হচ্ছে you are a valuable contributor to the society. জি, বিং আ ভ্যালুয়েবল অ্যাসেট। যে অফকোর্স ভাইয়া, সো ফার যে আমরা একদমই শুরুতে যেভাবে বললাম যে আপনার অনেক অনেক ডিফারেন্ট ওয়ে আছে আমরা আপনাকে ইন্ট্রোডিউস করাতে পারি, কিন্তু আমি যদি আপনাকে ক্লিয়ারলি আস্ক করি আপনার ক্যারিয়ার জীবনে সবচেয়ে বড় অর্জন কোনটা? Convincing a group of people to work with me in this crazy journey, যে আমরা সারা পৃথিবীর বাচ্চাদেরকে এমপ্যাথিক এবং ক্রিয়েটিভ বানাতে পারবো, এইরকম একটা স্বপ্নের সাথে আমার মতোই আরও কিছু পাগল মানুষকে যুক্ত করতে পারাটা। ওয়াও, খুব সুন্দর করে একটা অ্যান্সার দিলেন ভাইয়া। আপনার অ্যাচিভমেন্টের মধ্যে একটা আছে যে আপনার লেখা যে বইগুলো আছে সেগুলো কিন্তু বিশ্বের এখন 90টি দেশে ব্যবহৃত হচ্ছে। লেখক হিসেবে আপনার সবচেয়ে বড় স্বপ্ন কোনটা বা সবচেয়ে বড় চাওয়া কোনটা? That through my writing and storytelling I can influence a generation of children to become more empathic. That is the biggest dream. ওকে, গ্রেট। থ্রু আউট দিস এন্টায়ার ডিসকাশন ভাইয়া আমরা অ্যাকচুয়ালি অনেক কিছু জানতে পারলাম আপনার লাইফের
জাস্ট ওভারঅল আইডিওলজি থেকে শুরু করে এডুকেশনাল রিফর্ম কী আমাদের নিজেদের ভেতর থেকে আনতে হবে সবার আগে, শুধুমাত্র পলিসি সেন্ট্রিক না চিন্তা করেও নিজেরা কী চেঞ্জেস আনবো, টিচারদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কী চেঞ্জ করব, এবং উদ্যোক্তা ঠিক কাকে বলে এবং কিভাবে আমরা চেঞ্জেসগুলো আনতে পারবো। একজন উদ্যোক্তা হতে হলে তার কী চিন্তা করা উচিত, আমরা অনেক কিছু নিয়ে অ্যাকচুয়ালি আমাদের এই এন্টায়ার পডকাস্টটায় আলোচনা করেছি। প্রবলি 1 আওয়ারের একটা পডকাস্ট, কিন্তু আমি বলবো এখানে যা নলেজ পেয়েছি এটা 4-5 ঘন্টা নিয়েও এটা নিয়ে কথা বললেও শেষ হবে না। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। একদম শেষের দিকে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। না, ফার্স্ট অফ অল লাইক এটা প্রথমে বলা উচিত ছিল, বাট থ্যাঙ্কস টু ইন্টারঅ্যাক্টিভ কেয়ার ফর ইনভাইটিং মি। আর যারা শুনতেছে, এখনও শুনতেছে, তাদের জন্য হচ্ছে যে কথাগুলো আমি বলছি সেগুলো আসলে নট নেসেসারিলি ইফ ইউ আর অ্যান এন্টারপ্রেনার তাহলেই শুধু জীবনে কাজে লাগবে তা না। অ্যাজ এ পার্সন অলসো, ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইন ইয়োর লাইফ, I think some of the learning that I have learned in my life will be helpful. কারণ দিন শেষে হ্যাপিনেস ইজ ইম্পর্টেন্ট। এভরিথিং দ্যাট উই আর ডুইং ইন লাইফ ইজ টু স্টে হ্যাপি অ্যান্ড বি হ্যাপি। এবং আমি দেখছি যে হ্যাপিনেস আসার একটা বড় জায়গা হচ্ছে ইফ ইউ হ্যাভ এ মাইন্ডসেট অফ গিভিং ব্যাক টু দ্য সোসাইটি, নট জাস্ট টেক সবার কাছ থেকে আমি খালি নিব, এরকম না। সো ট্রাই টু বিল্ড দ্যাট কাইন্ড অফ মাইন্ডসেট, এবং এইটা ব্যক্তিগত জীবনে, বিজনেসের লাইফে, এন্টারপ্রেনারশিপ লাইফে, সব জায়গাতে এবং আখিরাতে সব জায়গাতেই কাজে দিবে। সো ট্রাই টু ডু দ্যাট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আমাদেরকে এত সময় দিয়েছেন এবং আমিও আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, এটা মোস্ট ডেফিনেটলি বলবোই। অ্যান্ড দর্শকেরাও মোস্ট ডেফিনেটলি আমাদের এই এন্টায়ার এপিসোডটি বেশ পছন্দ করেছেন। কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। পছন্দ করে থাকলে লাইক দিয়েন, ভালো না লাগলে ডিসলাইকও দিয়েন, কোনো সমস্যা নেই। এবং আপনাদের মূল্যবান যে মতামতগুলো আছে সেগুলো আমরা মোস্ট ডেফিনেটলি খুব ভালোভাবে উই উইল টেক ইন টু অ্যাকাউন্ট। সো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি এরকম আরও ডিফারেন্ট টাইপস অফ এপিসোডস আপনারা চান এবং বিভিন্ন টাইপের অফ কন্টেন্ট চান, তাহলে মেক শিওর টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাজ ওয়েল। অ্যান্ড এই ছিল আজকের আমাদের এপিসোড। কেমন লাগলো সেগুলো জানাতে ভুলবেন না। ইন দ্য ফিউচার আপনি কোন টপিকের উপরে পডকাস্ট চান, কিংবা কোন স্পিকারকে আপনি চান যে আমরা এখানে এনে তার সাথে আলোচনা করি, সেগুলো জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে সবার সাথে পরবর্তী কোনো এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।